আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইওন টিভির পর্দায় সাপ্তাহিক রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা বাংলাদেশের বর্তমান অবস্থা, স্পেশালি রাজনৈতিক অবস্থা নিয়ে আমরা কথা বলে থাকি এবং আফটার 5th of August সেই 2024 বাংলাদেশ নতুনভাবে সামনে এগিয়ে যাচ্ছে, বাট তারপরেও একটি প্রশ্ন থেকে যায়। সেই প্রশ্ন হচ্ছে যে একটি গণতান্ত্রিক বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার অপরিহার্য এবং নির্বাচন দিতেই হবে, নির্বাচনের মাধ্যমেই হবে একটি গণতান্ত্রিক সরকার, এটি সকল দলের অংশগ্রহণে হতে হবে। এই তত্ত্বকে সামনে রেখেই বর্তমান সরকার বলে যাচ্ছে যে সংস্কার এবং নির্বাচন দুটোর জন্যই কাজ করে যাচ্ছে এবং নির্বাচন কমিশনকে নিয়ে তারা অলরেডি কি হবে, কিভাবে হবে, কেন হবে, কার মাধ্যমে হবে সব কিছু নিয়ে আলোচনা পর্যালোচনা করে যাচ্ছে। বাট অনেকের মধ্যেও সন্দেহ বিরাজ করছে যে এতগুলো সংস্কার এত স্বল্প সময়ে, এতগুলো বিচার এত স্বল্প সময়ে করা সম্ভব কিনা এবং নির্বাচন কি আদৌ ফেব্রুয়ারি মাসে হবে কিনা এই প্রশ্ন। যাই হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে এই বিষয়টির জন্য নট অনলি বাংলাদেশের 18-20 কোটি মানুষ না, সবাই অপেক্ষা করেছিল, সেটি হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদ অনেকের চাহিদা, বাংলাদেশের মানুষের চাই যে জুলাই মাসে নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষকে হত্যা করেছে এবং আমরা দেখেছিলাম যে লাশ গুম করা বা কবর দেওয়ার সুযোগ ছিল না বলে এটাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। সেই স্বৈর শাসক, সেই স্বৈরাচার, সেই সরকার কি করেছিল এই জুলাই সনদে? আসলে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতীয় যে জুলাই সনদ কতটুকু ভূমিকা পালন করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় প্রত্যেকটি দলের অংশগ্রহণের মাধ্যমে এটি ঘোষণা করা হচ্ছে এবং আই বিলিভ আগামীতে আর আমরা এমন কোনো দলকে দেখব না যারা নিজের ইচ্ছায় পাখির মতো বাংলাদেশের মানুষকে গুলি করতে পারে। 1, 2, গণতন্ত্রকে পুঁজি করে, গণতন্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষ মানবতা এবং মনুষ্যত্ববোধ এবং মূল্যবোধ সব বিসর্জন দিয়ে মানুষকে কি প্রকার নির্যাতন করতে পারে, এটাই আমাদের চাওয়া পাওয়া। যাই হোক, আজকে আপনাদের সাথে আমি কথা বলার জন্য 4 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই বিএনপি থেকে যিনি কথা বলবেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। মওদুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। তোমাকে ধন্যবাদ এবং তোমার মাধ্যমে শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ যারা আছেন সবাইকে শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। এবং যিনি আমার সাথে কথা বলবেন জাতীয় পার্টি থেকে ব্যারিস্টার হক ইনামুল হামিদ। এনামুল ভাই, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। থ্যাংক ইউ। এবং আমি নতুন প্রজন্মের একজন যিনি যথেষ্ট রিসার্চ করেন পলিটিক্স, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং যে আমরা জুলাই আন্দোলন যেটা বলে থাকি, জুলাই আন্দোলনের একনিষ্ঠ একজন নেতা বলবো, গণ অধিকার পরিষদের আমিনুল ইসলাম। আমিনুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ফারুক ভাই, আমাকে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ। আমি যাচ্ছি সাবেক ছাত্র শিবিরের যিনি একজন নেতা এবং বর্তমানে জামাতের সাবজেক্ট নিয়ে কথা বলবেন, তিনি হচ্ছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীম। শামীম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত আপনাকে, স্বাগত দেশবাসী এবং দর্শকবৃন্দকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমি যাচ্ছি ব্যারিস্টার মওদুদ সাহেব আপনার কাছে। জুলাই জাতীয় সনদ সম্পর্কে আপনার মন্তব্য এবং বিএনপি মোটামুটি ঐক্যমতে এসেছে উইথ আদার পলিটিক্যাল পার্টি। এই যে জাতীয় সনদ বাংলাদেশের আগামী বাংলাদেশ গঠনের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? কতটুকু ভূমিকা রাখতে পারে বলে এটা তো একটা স্কেল দিয়ে মাপাটা ঠিক হবে না। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটের বিপরীতে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ব্যবস্থাকে এস্টাবলিশ করতে হবে। যে গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোটা আগে ছিল কিন্তু সেটা থেকে ব্যতিক্রম হয়ে যে সকল দুষ্ত্রুটিগুলো আমরা উপলব্ধি করেছি, ইতিহাস থেকে শিক্ষা পেয়েছি, সেগুলো যে না থেকে একটা প্রকৃত অর্থেই জনগণ যেন তাদের ক্ষমতাটাকে প্রয়োগ করে একটা পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে বাংলাদেশের জনগণের সুবিচার পায়, ন্যায় বিচারটা। দেখুন, স্বাধীনতা যুদ্ধের সময় আমরা সাম্য, মৌলিক মানবাধিকার এবং সামাজিক সুনিচার, এই 3টা নীতির উপরে বিশেষ করে যে স্বাধীনতাটা অর্জন করেছে, তখন একটা স্বাধীনতার ঘোষণাপত্র আমরা দিয়েছিলাম এবং সেই স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে পরবর্তীতে একটা পার্লামেন্ট এসে সেই পার্লামেন্টে কনস্টিটিউশন রচনা করেছে এবং সেটা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে আসার জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়া তারা দেশটাকে শুরু করেছিল স্বাধীনতার পরবর্তীতে। এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকতায় বিভিন্ন রকমের বিভিন্ন সময়ে বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা কি দেখলাম যে সুষ্ঠু গণতান্ত্রিক ধারাটা ব্যাহত হয়েছে। কনস্টিটিউশন
কনস্টিটিউশন বিভিন্নভাবে তার মানে যে কনস্টিটিউশনের যে স্পিরিটটা সেই স্পিরিটটা ধারণ করতে পারে নাই। যে প্রথম থেকে শুরু করেন না বিগত আপনি হিস্ট্রি মানে আমি বলছি বাংলাদেশের জানার আফটার 71 থেকে কনস্টিটিউশন গণতন্ত্রের জন্য আমাদের স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল চেতনার উপর ভিত্তি করে, সেই গণতন্ত্র এখন পর্যন্ত মানে সুস্পষ্টভাবে পূর্ণভাবে এবং তার পরিপূর্ণ সৌন্দর্য নিয়ে এস্টাবলিশ হতে পারে নাই। দায়ী আমরা সবাই নট পলিটিশিয়ান, জনগণ সেটার অংশ। এবং সেই জনগণ বুঝতে পেরেছে বলেই ছাত্র জনতার সাথে ঐক্যমতের ভিত্তিতে আবার একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে একটা সুন্দর সুযোগ এসেছে। এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে দেশ ও জাতির স্বার্থে। তার মানে জাতীয় সনদ একটা বড় ভূমিকা রাখবে অবশ্যই কারণ বাংলাদেশে গণতন্ত্রের বাংলাদেশে ডেফিনেটলি, এবং সেটা একটা ঐতিহাসিক গুরুত্ব থাকবেই। কারণ এত বড় ফ্যাসিজমে স্বৈর শাসক এবং ফ্যাসিজমের ভিতর থেকে বের হয়ে একটা নতুন স্বপ্ন, নতুন দেশ, নতুন স্বাধীনতা, অনেকে বলছে নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতার মানে কি নতুন বাংলাদেশ নতুন করে গড়া, ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আমাদের একটা জাতীয় ঐক্যমত্যের দরকার। এবং সেই ঐক্যমত্যের ভিত্তিতে যদি আমরা একটা চার্টার, একটা সনদ যদি আমরা সামনে রেখে আমাদের একটা কমিটমেন্ট, জনকমিটমেন্ট নিয়ে সামনে জনগণের কাছে যাই, জনগণ তখন আমাদের এই কমিটমেন্টটাকে রক্ষা করার জন্য যাদেরকে দিয়ে সুসম্পন্নভাবে করা সম্ভব এই পরিবর্তন, এই সংস্কার, তাদেরকে পার্লামেন্টে বসাবে, ক্ষমতায় বসাবে, এবং সেই ক্ষমতায় থেকে বাংলাদেশের পরিবর্তন আসবে। একটা প্রশ্ন, অবশ্যই উই নো উই হ্যাভ এ কনস্টিটিউশন, আমাদের একটা আফটার 71 একটা সংবিধান আছে। সংবিধান থাকার পরে আবার জাতীয় সনদ কেন, এবং জাতীয় সনদ আর সংবিধানের মধ্যে মিল অমিল কোথায়? সংবিধান থাকার পরেও জাতীয় সনদের ক্ষেত্রে আমরা খেয়াল করেছেন যে সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করা হয়েছে। এক্সিস্টিং যে সংবিধান সে আছে, পার্থক্যটা হচ্ছে যে সংস্কারে যে প্রস্তাবগুলো আসতেছে এইটাই বর্তমান সংবিধানে নাই। এটা জাতীয় সনদ এই কারণ আজকে পর্যন্ত আমাদের যে বাস্তব অভিজ্ঞতাটা হয়েছে, যে ফ্যাসিজমের ভিতর দিয়ে আমরা গত 15 বছর গিয়েছি, অথবা আমরা মানে আমাদের ইতিহাস থেকে এই পর্যন্ত উত্তরণের যে পর্যায়ে আমরা এসেছি, এখানে এসে দেখা যাচ্ছে যে এই বর্তমান অবস্থান যে সংবিধান আছে, সেই সংবিধান থেকে যদি আমরা কিছুটা সংস্কারের মাধ্যমে জনবান্ধব, রাষ্ট্রবান্ধব, গণবান্ধব, গণতন্ত্রমুখী এবং মানুষের অধিকারমুখী বান্ধব একটা যদি সুন্দর সুষ্ঠু একটা সংস্কার করে একটা সুন্দর সংবিধান আমরা দিতে পারি, অবশ্যই সেটা দেশ ও জাতির জন্য একটা ঐতিহাসিক ভাবে একটা বড় পদক্ষেপ হবে। তার মানে দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে যে যেহেতু আমাদের সংবিধান আছে, বা সংবিধান এখন আর অ্যামেন্ডমেন্ট করা বা নতুন করে অ্যাড করা বাধ্য উইদাউট পার্লামেন্ট সম্ভব না, তাই আমরা জাতীয় সনদ তৈরি করে নির্বাচনটা আমরা একটা জাতীয় সংস্কার করার জন্য এই কনস্টিটিউশন সংস্কার আনতে গেলে আমাদের এই প্রস্তাবটা আমরা সকল দলের ভিত্তিতে আমরা জাতীয় ঐক্যমত্যের চার্টারের মধ্যে করলাম, এবং সেটাকে কমিটমেন্ট রেখে পার্লামেন্টে যাব। তখন পার্লামেন্টে আসবে, সেই পার্লামেন্টের যে দল যে ম্যান্ডেট নিয়ে আসছে এই কমিটমেন্ট রক্ষা করে সে পার্লামেন্টে তখন যখন প্রস্তাবটা আমরা সংবিধান সর্বদলীয়ভাবে সেটা গৃহীত হবে, এবং সংবিধান সংশোধনের তখন আর কোনো সমস্যা নেই, আইনগত ভিত্তি সম্পূর্ণভাবে সুসংহত থাকবে। তখন আমি আমিনুল ইসলাম, গণ অধিকার পরিষদ। আপনার কাছে জাতীয় সনদ 2025-এর যে অনেকগুলো নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, সব কিছু নিয়েই একটা পরিশোধন সব কিছু নিয়েই কথাবার্তা হচ্ছে। এই বিষয়ে আপনার মন্তব্য, এটা কতটুকু ভূমিকা পালন করবে স্পেশালি আগামী নির্বাচনে? ধন্যবাদ ফারুক ভাই। আমার মনে হয় এটা হচ্ছে একটা চমৎকার টপিক। জুলাই সনদের আকাঙ্ক্ষা বা প্রয়োজনীয়তা যদি আমি বলি, এটা হচ্ছে আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ের জন্য একটা হিউজ একটা জিনিস হইতে পারতো, বাট যদিও আমরা 1 বছর হয়ে গেছে, আমরা এত দেরিতে এটা দেওয়া হয়েছে এটা আমরা আশা করি নাই। তারপর জুলাই সনদটা আসলে কিভাবে কাজ করতে পারে বা কোন ফরম্যাটে কাজ করবে, এটা আমি রিয়েলি কনসার্ন। কেন বলি কনসার্ন? কারণ এখানে জুলাই সনদে যে খসড়া দেওয়া হয়েছে, খসড়াতে লেখা আছে 2 বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কে করবে? তার মানে এই সরকার তো আর করবে না। তার মানে এটা তো স্পষ্ট, এইখানে যে ঐক্যমত কমিশন বলেন আর সংস্কার প্রস্তাব বলেন, এগুলাই জাস্ট নামমাত্র একটা ডায়ালগ হচ্ছে, শুধুমাত্র একটা ফর্মালিটিজের মধ্যে যাচ্ছে। বাস্তবিক করতে ওই সরকার কোনো সংস্কার করবে না, এটা থেকে তো স্পষ্ট হয়ে গেল। এই বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, ওই সরকার বাস্তবায়ন করবে না, এটা একদম লিখে দিছে এই খসড়ার মধ্যে। যে জিনিসটা আমি করতে পারবো না, ওই জিনিসের কমিটমেন্ট আমি কার কাছ থেকে নিব? রাজনৈতিক দলের কাছ থেকে। এখন রাজনৈতিক দলের কাছ থেকে আমরা কীভাবে নেব? আমাদের দেশে কি সংবিধান নাই? না, গত 54 বছর সংবিধান ছিল না? ছিল, কিন্তু এই সংবিধান ছিল এটা নামমাত্র। এইটা প্রত্যেক দল যখনই ক্ষমতায় গেছে ওনাদের সুবিধার্থের জন্য যখন
এই সংবিধানের জন্য মাধ্যমে ফায়দা হয় ওই কাজটাই করছে। সংবিধান আসলে প্রয়োজন নাই। বাংলাদেশের সংবিধান যদি প্রয়োজন হইতো আজকে আমরা এত ভুক্তভোগী হইতাম না, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হইতো না। এখন আমি যদি উদাহরণ দেই, ইউকে বা বিভিন্ন, আপনি জানেন আমরা ইউকে তে কথা বলছি, ইউকের কোনো সংবিধান নাই, লিখিত নাই। ইউকের কোনো সংবিধান নাই, সংবিধান আছে, ইউকের কোনো লিখিত কোনো সংবিধান ছাড়া এক জায়গায় নাই, এক জায়গায় নাই। সংবিধান ছাড়া দেশ চলবে না। বাংলাদেশে যেরকম সংবিধান আছে এরকম লিখিত কোনো সংবিধান নাই। ইউকে কিভাবে চলে? ইউকে চলে হচ্ছে পার্লামেন্টের বিভিন্ন ল আছে, যেমন হাউস অফ কমন্সের ল আছে, যেমন আপনি যদি হোম অফিসের চিন্তা করেন, হোম অফিসের বিভিন্ন স্টেটমেন্ট অফ চেঞ্জ আছে, তারপরে হচ্ছে ওদের বিভিন্ন অ্যাপেন্ডিক্স আছে, ওই মাধ্যমে ওরা রুলটা ইমপ্লিমেন্ট করে। বাংলাদেশে কোনো রুলস ইমপ্লিমেন্ট করে না। বাংলাদেশের রুলস কার জন্য অ্যাপ্লিকেবল? শুধুমাত্র গরিব, যাকে আমরা শোষণ করতে পারবো ওদের জন্য রুলস, কোনো পাওয়ারফুল মানুষের জন্য বাংলাদেশের রুলস না। আসলে এইটার দরকার আছে। এখন আমি যদি আইনের সঠিক প্রয়োগ না করতে পারি তাহলে এই যে জুলাই সনদ বলেন আর সংবিধান বলেন এগুলো কোনো কাজে আসবে না। তাহলে আপনি কি আসলে গণতান্ত্রিক একটা দল নাকি আপনি যে গণতান্ত্রিক নাকি আনডেমোক্রেটিক? আপনাকে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, এটা এই ডিসিশনে আসতে হবে। এটার ইমপ্লিমেন্ট কিভাবে হবে? আমি যদি যখন বললাম যে এটার ইমপ্লিমেন্ট করবে একটা নির্বাচিত সরকার, এই সরকার কে হবে আমরা জানি না। এই সরকার, নির্বাচিত সরকার কোন প্রক্রিয়ায় করবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ওইটা এখানে উল্লেখ নাই। এখানে একটা বিগ গ্যাপ আছে, এই গ্যাপটা পূরণ করতে হবে। আদারওয়াইজ এই গ্যাপ পূরণ না করলে এই সংবিধান, এই জুলাই সনদ এগুলো কোনো কাজে আসবে না। ধন্যবাদ আমিনুল ইসলাম। আমি ব্যারিস্টার এনামুল হামিদ, আপনার কাছে খুব ভ্যালিড একটা কথা উনি বলছেন যে জুলাই সনদ চলে আসলো 2025 এবং এটা এই সরকার তৈরি করছে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে, উইদাউট জাতীয় পার্টি। তো বাট ওনারা বলছেন, ওনার কথা অনুযায়ী ওনারা বলছেন এটা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। আসলে দিস ইজ সামথিং, আপনি লিখে গেলেন উনি সেটা বাস্তবায়ন করবে, কেন এই সরকার করতে পারে না এই শর্ট টাইমের মধ্যে? না, এটা তো ওই যে নির্বাচনের পরে পার্লামেন্ট এটা অ্যাডপ্ট করতে হবে। পার্লামেন্টের, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে পার্লামেন্ট করবে কি না, ওইটা ওই প্রশ্নতেই আসলে প্রশ্নটা ওখানে, যেহেতু ডিপেন্ড করে পার্লামেন্টে যাচ্ছে কারা। এখন আজকে যারা এইটা বানাইলো ওই দলগুলাই শুধুমাত্র ইলেকশন করে, 300 আসনে ওনারা সবাই যদি যায় তাহলে এটা সম্ভব, এটা করতে পারবে, কারণ ওনারা কমিটমেন্ট করছে। কমিটমেন্ট করে নাই আওয়ামী লীগ, কমিটমেন্ট করে নাই জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যদি ইলেকশনে যায়, সেখানে যদি তারা ভালো একটা নাম্বার পেয়ে যায় সংসদে গিয়ে, তাহলে তো ওই ভোটিংয়ের ক্ষেত্রে ওইটা ওরা বাধা দিতে পারে, সেক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট হবে না। এবং এটা যখন প্রস্তাব আসবে ওরা বলবো এটা তো আমরা করি নেই, সিম্পল, আমরা মতেও ছিলাম না, আমাদেরকে ডাকাও নাই, আমরা করিও নাই। সো এটা তোমাদের কমিটমেন্ট, তোমরা যখন মেজরিটি নিয়ে আসবা, সংবিধান বদলানোর মতো ক্যাপাসিটি থাকবে, 2/3 মেজরিটি, তখন তোমরা এটা করবে। আপনার কি মনে হয় এই সরকার কি এই কাজটা ইমপ্লিমেন্ট করতে পারে এখন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার? অন্তর্বর্তীকালীন সরকারের একটা লিগ্যাল প্রসেস থাকতে পারে, বাট সেটাও পরবর্তীতে পার্লামেন্ট এসে যদি করেও পরবর্তী পার্লামেন্ট এটা বাতিল করে দিতে পারে। ওনারা এটাকে সংশোধন করে খুব ছোট আকারে এটাকে যদি রাষ্ট্রপতির অর্ডিন্যান্স আকারে নিয়ে আসেন, দেন ইট বিকামস ল। হ্যাঁ, কিন্তু অর্ডিন্যান্স তো সংবিধানকে ওভারটেক করতে পারে না। এখানে অর্ডিন্যান্সের আকারে অথবা যদি গণভোটও দেওয়া হয়, পার্লামেন্ট আসলে সেটা চেঞ্জ করে দিতে হবে। আপনাকে আগে আপনার স্ট্যান্ড পয়েন্ট ঠিক করতে, আপনি কি বিপ্লবী নাকি ডেমোক্রেটিক? যদি আপনি বিপ্লবী হন তাহলে আপনি যাইতে তাই করতে পারবেন। এখন এই সরকার কি বিপ্লবী না ডেমোক্রেটিক? ডেমোক্রেটিক, এটা হলো প্রশ্ন বেসিক্যালি। এই প্রশ্ন অবশ্যই ডেমোক্রেটিক হইতে হবে, কারণ তাকে কনস্টিটিউশন আওতায় এখনো আছে। অবশ্যই, কারণ ডেমোক্রেটিক ইন দ্যাট সেন্স বিকজ আগের যে ডেমোক্রেসির যে কনস্টিটিউশনটা আমরা জনগণের জন্য এস্টাবলিশ প্রধান আইন হিসেবে, রাষ্ট্রের সর্বোচ্চ আইন হিসেবে এখনো কিন্তু কনস্টিটিউশন বিদ্যমান। কোন সরকার, গণতান্ত্রিক সরকার নাকি বিপ্লবী সরকার? এখন এটা হচ্ছে সংবিধান সম্মত একটা নেসেসিটি, ডক্ট্রিন নেসেসিটির আওতায় একটা সরকার, কিন্তু এতদিন থাকতে পারে না। না, সেটা হচ্ছে যে ডক্ট্রিন অফ নেসেসিটির আওতায় রেফারেন্সের ভিত্তিতে একটা অপ্রত্যাশিত জরুরি প্রয়োজনে একটা এই সরকারকে যখন আবার রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে আবার অ্যাপ্রুভ করা হয়, তখন গণতান্ত্রিক হয়ে যাবে। এটাকে মনে করেন আমরা যদি এটা তো সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়ে করা হয়েছে সংবিধানের আলোকে। আচ্ছা, আমি একটু এখন যদি আমরা যদি রেফারেন্ডাম দেই অথবা অর্ডিন্যান্স জারি করি, তাহলে সেটা আপাতত বৈধ আইন হিসেবে স্ট্যাটাস হিসেবে পার্লামেন্ট এসে যখন পার্লামেন্ট বসে, প্রক্রিয়াটা কি? সংবিধান সংশোধন করার জন্য যে প্রক্রিয়া, আমরা যে সংস্কার কমিশনগুলো হয়েছে প্রত্যেকটা জায়গায় সংস্কারের জন্য একটা ম্যান্ডেট নেওয়া হচ্ছে।
এই সংস্কারগুলো আমরা যাতে ভবিষ্যতে অবশ্যই আমরা পালন করি। এই কারণে আমাদের একটা জাতীয় চার্টার হয়েছে। এই চার্টারের বাইরে যাওয়া মানে জনগণ আপনাকে ভোট দেবে না। এই চার্টারে যদি বাস্তবায়ন না করেন জনগণ আপনাকে ভোটের মধ্যে পানিশমেন্ট দিবে। কারণ প্রত্যেকবারই জনগণের পরীক্ষা পাশ করতে হবে। আপনি যদি জনগণের ম্যান্ডেটকে না মানেন ভবিষ্যতে আপনাকে জনগণের রাস্তায় ছুড়ে ফেলে দিবে। ধন্যবাদ। সেই শাস্তির ভয় অবশ্যই আপনি এটা করবেন। ভেরি গুড। আমি একটা কথা বলি অ্যাডভোকেট মনিরুল ইসলাম আপনার কাছে, আপনি কি মনে করেন, ধরেন হাইপোথেটিক আপনি চিন্তা করেন যে নির্বাচন হয়ে গেল আগামী 1 মাস পরে, এবং নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে, বিএনপি বললো যে সরি আমরা এটা বাস্তবায়ন করবো না, ঠিক আছে আমরা তখনকার সময়ের প্রেক্ষাপটে ইয়েস বলেছিলাম, এখন আমরা বাস্তবায়ন করবো। অথবা জামাত ইসলামীও সেম বলতে পারে, অথবা গণ অধিকার পরিষদ সেম বলতে পারে, তাহলে তো এটার কোনো কাজ হইল না। না, ধন্যবাদ প্রিয় উপস্থাপক। সুন্দর একটি প্রশ্ন যে এত আঞ্জাম, এত কিছু, এত মিটিং, এতবার বসা, ৬৬ বার পর্যন্ত বসেছে। আমি যেটুকু জানি ৬৬টা মিটিং এ পর্যন্ত হয়েছে সংস্কারের জন্য। যে প্রক্রিয়াটা নির্ধারণ করা হয়েছে, যে প্রক্রিয়া, যেই যতটুকু অ্যাক্টিভিটিস তারা করেছে, তো এটা যদি পরবর্তী গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসবেন, নির্বাচিত গভর্নমেন্টের মাধ্যমে, সে যেই XYZ যেই পার্টি ক্ষমতায় আসুক, তারা যদি এটা না করে তাহলে কি হবে? নাইস একটা কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি বাংলাদেশ একটা, আমরা বাঙালি বাংলাদেশি একটা হতভাগা জাতি। ৭১ সালের সংবিধান, স্বাধীনতা পরবর্তী সময় সংবিধান রচিত হওয়ার মাত্র 2 বছরের মাথায় সংবিধানটাকে সারকার করে দিয়ে একটা ফেসিস্ট গভর্নমেন্ট ওই সময় চলে আসলো। এটারও একটা এটার একটা রিভিল্ট হয়েছে, একটা পট পরিবর্তন হয়ে তার 3 বছর পর ৭৫ সালে আবার পরিবর্তন হয়ে আবার আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় পর্যায়ে চলে আসছি। এটার ধারাবাহিকতায় 24 পর্যন্ত, মাঝখানে গণতন্ত্রের লেবাস পড়ে অসংখ্য ডাকাত, অসংখ্য ফেসিস্ট, অসংখ্য গাদ্দার। বলতে কখন? কিছুটা সময়, বিশেষ করে গত 15 বছর। কেন এর আগে সবাই ভালো ছিল? আমি এটা বলবো না, বলেছি গত 15 বছর, 15.5 বছর। তার আগে ধরেন 84 থেকে আপনি 90 সাল পর্যন্ত দলীয় জোট যতটুকু সময় ছিল ততটুকু খুব ভালো ছিল। ইয়েস, আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো গণতান্ত্রিক সিস্টেম এই সময় প্র্যাকটিস। বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর গণতন্ত্র চর্চা, 91 সালের নির্বাচন, 96 সালের নির্বাচন, 2001 সালের নির্বাচন, এটা ওয়ার্ল্ড স্বীকৃত একটা এক্সাম্পল ছিল বাংলাদেশের জন্য। এর আগে পরে যত নির্বাচন হয়েছে, ম্যাক্সিমাম নির্বাচনগুলো, পরেগুলো তো সবগুলি 91, 96 এবং 2001 তো জামাত ছিল। হ্যাঁ, জামাত সবগুলোতে কনভার্ট ছিল, কিন্তু এত এত সুন্দর নির্বাচন, এটা ওয়ার্ল্ড স্বীকৃত। আপনি যে কাউকে যারা রাজনীতি নিয়ে পড়াশোনা, এরকম হয়ে গেল না আপনাকে বড় বলে না, আমি জামাতকে বলছি না, আমি জামাত জাস্ট ওয়ান পার্ট, তাদের ওই গ্রুপের একটা পার্ট ছিল, জোটের পার্ট ছিল আর কি। অর্থাৎ আপনি যদি এটাকে, আপনার কথাটা হচ্ছে যে আমি যেটা রান্না করব সেটা টেস্ট হবে, আর অন্য বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন এবং গণতন্ত্র প্র্যাকটিস আর হয়নি কখনো। এটা আপনাকে স্বীকার করতে হবে। এটা আপনি মহম্মদ ভাইকে জিজ্ঞেস করেন, এটা আপনি আমাদের হামিদ ভাইকে জিজ্ঞেস করেন, আমিন ভাইকে জিজ্ঞেস করেন। আচ্ছা, এরপর আসেন, যদি পরিবর্তন হওয়ার পর এটা না হয় কি হবে? আমি আমিন ভাই কিছু বলতে চাচ্ছি, একটু পরে বলি। যদি পরিবর্তন, পট পরিবর্তনের পরে কি হবে? আচ্ছা, 2000 মৃত্যু, মার্ডার, 2000 মার্ডার উইদিন 17 ডেজ। 15 তারিখ মার্ডার শুরু হলো, প্রথম দিন মৃত্যু 5 জন, দ্বিতীয় দিন 26 জন, 16 তারিখ, 17 তারিখ 63 জন, 26 তারিখ রাত্রে তৎকালীন প্রধানমন্ত্রী উনি তাপসকে নির্দেশ দিলেন, আমি আজকে নিউজটা শুনতেছিলাম, ডেইলি স্টারের একটা রিপোর্ট, যে উনি নির্দেশ দিলেন তাপসকে এইভাবে লিথাল উইপেন্স ব্যবহার করতে হবে। ঠিক পরের দিনই এটা ব্যবহার করা শুরু করলো, 5 জন, 23 জন, তারপরে চলে গেল 63 জন। আমি বুঝছি কি হয়েছে, আমরা জানি। এখন 2000 মৃত্যু, 5 শতাধিকের উপর 2 চোখ হারানো, 500-এর উপর যারা এখনো পর্যন্ত তাদের 2 পা পঙ্গু হয়ে গেছে, প্যারালাইজড, 250 এখনো পর্যন্ত অন বেড, তার আর জীবনে। আসেন, 32,000 ইনজুর্ড। আপনি চিন্তা করেন, জনগণ আপনাকে ক্ষমতা জনগণ ক্ষমতা আপনাকে দিল, অবশ্যই সামনে নির্বাচনটা আমি মনে করি ফ্রি অ্যান্ড ফেয়ার হবে ইনশাআল্লাহ। এটা আমি মন থেকে আমরা কামনা করি এটা। তো যারা ক্ষমতায় আসবে, এই মৃত্যুগুলো, এই পঙ্গুগুলো, এই গত 15.5 বছরের যেই অত্যাচার, নির্যাতন, বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ কোটি
ডলার তারপরে তারা এই বাংলাদেশ থেকে চলে গেল। এই সনদ বাস্তবায়ন করবে। গত পরশু বর্তমান যিনি অর্থ উপদেষ্টা আছেন উনি বললেন বাংলাদেশের 80% অর্থ, বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের 80% অর্থ I know the বাংলাদেশ background. থেকে শামীম বাইরে চলে সাহেব, গেছে। শামীম সাহেব, এখন I know বলেন, the background. এত- আপনি একটা পট পরিবর্তনের পরে সব ভুলে যাবেন? বাবারে আমি আপনাকে প্রশ্নটা করছি, জনগণ আপনাকে এত কষ্ট করে এত নির্যাতন নিষ্পেষণের শিকার আমার তো হয়ে মনে হয় আপনারাই প্রথম বলে যাবে যেভাবে আপনি ঘুরাচ্ছেন। অসম্ভব। তাহলে আমরা direct answer দিন। ভুলবো না বিধায় আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, এবং যারা আসতে চাচ্ছে ক্ষমতায়, যারা ক্ষমতায় আসবে তাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। ধন্যবাদ। আমি এটা কখনোই বলা যাবে না। আমিনুল সাহেবের একটা কথা শুনে দিই, বলেন। আমি সহজ ভাষায় বলি, নির্বাচনের পরে কি হবে? নির্বাচনের পরে কিছুই হবে না, সংস্কারও হবে না। এই জুলাই সনদ এইটা একটা শুধুমাত্র এটা কাগজ হবে, এর বাইরে কিছুই হবে না। আমরা অপটিমিস্টিক, যদি হয়তো আমরা আশাবাদী, যদি হয়তো একটা কথা আছে, লঙ্কায় যারা যায় সবাই রাবণ হয়ে যায়, যারা ক্ষমতার বাইরে থাকে সবাই সাধু সন্ন্যাসী। এটা কিন্তু আমরা গত 54 বছর দেখছি। না, এটা গণ অধিকার পরিষদ কি সেটা আমি বিশ্বাস বলি, করে? আমি বলি এখানে, না, না, আপনি এখানে বলেন বলি, না, আপনি বলবেন আপনার এখানে দল ক্ষমতায় গেলে কি করবে? এখানে আমার সদ্যীয় যে তিনটা ডিফারেন্ট না, পার্টি আসলে থেকে আছেন, এটা ওনারা বলতে- সবাই কিন্তু আমিনুল- কোনো না কোনো আমিনুল সময় ক্ষমতায় ছিলেন। আমিনুল ভাই এটা বলতে যদি- পারে, কারণ যদি অতীতে ওনারা- তাদের নির্বাচনের কোনো না, এক্সপেরিয়েন্স না, নাই। যদি ওনারা তারা জীবনে কখনো নির্বাচন আমি ফেস আপনার- করে না, আচ্ছা, আমি শেষ করি। ক্ষমতাও দেখে না, আমি তারা শেষ করি। বলতেই পারে। উনি শেষ করুক। এরা এখনো শিশু রাজনীতির ময়দানে। না, না, আমরা- ঠিক আছে, ঠিক আছে। আমরা বলি, আচ্ছা, শুনেন, সবাই আপনি শুনেন, শুনতে হবে, এই ধৈর্যটা রাখতে হবে আপনাদের। প্রথম কথা হচ্ছে, যদি ওনারা আসলে সংস্কার চাইতো, আসলে দেশের ভালো চাইতো, তাহলে গণ অধিকার পরিষদ তৈরি হইতো না, এনসিপিও তৈরি হইতো না। ওনারা সংস্কার করতে পারতো। আজকে অন্তর্বর্তীকালীন সরকার একটা সংকটময় সময় একটা সরকার, ওই সরকারের কাছ থেকে আমরা চাইতাম না সংস্কার, চাইতাম না ওই সরকারের কাছ থেকে চাইতাম আমরা একটা ফেয়ার ইলেকশন চাইতাম, আমরা ক্ষমতার হস্তান্তর চাইতাম। আমরা কেন সংস্কার চাই? কারণ গত 54 বছরে কোনো রাজনৈতিক দল আমাদের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে নাই, এবং কোনো রাজনৈতিক দল, আমি মনে করি বর্তমানে যারা সমমনের রাজনৈতিক দল যেগুলো আছে বর্তমানে, কোনো রাজনৈতিক দলই চায় না বাংলাদেশের মানুষের কল্যাণ হোক, বাংলাদেশের কল্যাণ হোক। এই কারণে আমি বলবো চায়। ইয়েস, অফকোর্স, আমরা এজন্যই তো মানুষ আমাদেরকে নিচ্ছে, মানুষ আমাদের সাথে জয়েন হচ্ছে। নিচ্ছে না, আপনারা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আমরা এটা স্বাভাবিক, এটা আপনি অস্বাভাবিক। ইতিহাস দেখেন, আচ্ছা, দেখেন আওয়ামী লীগ, বিএনপি কোন আমাদের দলের ইতিহাস অনেক পুরনো, না, কিন্তু আপনারা কোন এক বছরের দল- ভিতরে 2-3 টুকরা হয়ে গেছে। না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমার সাথে এটা স্বাভাবিক রাজনীতি প্রক্রিয়া, মানে কি? অস্বাভাবিক প্রক্রিয়া। রাজনীতি হচ্ছে ভিন্ন মত, ভিন্ন পথের মানুষকে নিয়ে চলা। একসময় আমার সাথে আরেকজনের মিলবে না, তার মানে ও আমার শত্রু না। আমরা কখনো ওদেরকে শত্রু বলি না। আমরা আপনার ঐক্যবদ্ধ আমার থাকার সাথে প্র্যাকটিস আমার আপনারা সাথে করতেছেন না। আরেকজনের মিলতে না পারে। এখন আমি তো ভাই আওয়ামী লীগ নিয়ে চলবো না। যদি কেউ আওয়ামী লীগ মতাদর্শে থাকে, তার সাথে নিয়ে আমি চলবো না। আমি চলবো যারা আমার সমমনা আছে বা আমার সাথে আদেশে যাদের যায় তাদের নিয়ে চলবো। এটা হচ্ছে সিম্পল জিনিস। রাজনৈতিক দল ভাঙবে, গড়বে, এটা স্বাভাবিক। না, বাট তোমাদের এই ভাঙ্গাটা এটা করুণ না, না, ঠিক ভাঙ্গা, আছে। কারণ আমার মনে হয় ভাঙ্গা ইটের টুকরা দিয়া তুমি বিল্ডিং বানাইতে পারবে না। যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, মধ্য পার্লামেন্টে যারা নির্বাচিত হলো তারা যদি সেটা বাস্তবায়ন না করে, এখন এটার প্রশ্ন দুইটার উত্তর হতে পারে। যদি আপনি নিজেকে ডেমোক্রেটিক মনে করেন, তাহলে ডেমোক্রেটিক প্রসেস অনুযায়ী জনগণ তাদেরকে শাস্তি দিবে। আর যদি আপনি আনডেমোক্রেটিক হন, তাহলে বিপ্লব যেভাবে হয়েছে, জনগণ আবার মানুষকে এইভাবে শেখ হাসিনা যেভাবে দৌড়াইছে, দেশ ছাড়া করছে, ওই গভর্নমেন্টকেও তখন দেশ ছাড়া করবে। আচ্ছা, ওই দুইটা পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই। আপনাকে জনগণের পরীক্ষা পাশ করতে হবে। মধু ভাইয়ের কথার সাথে আমি আগামী একমত। যদি সে বাস্তবায়ন না করে, তার মানে কি তার ইলেকশন ম্যানিফেস্টোতে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা ছিল, জাতির কাছে গাদ্দার এবং বেঈমান হিসেবে বেঈমান প্রমাণিত হবে। হিসেবে সাব্যস্ত এবং সেই বেঈমান একটা বেঈমান ভালো জিনিস গভর্নমেন্টকে সরকার আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে তাদের জবাব দেওয়া দিবে। এটা হলো একটা গণতান্ত্রিক প্রসেস। যদি আপনি ডেমোক্রেটিক হন, তাহলে প্রসেস মানতে হবে। ওইখানে একটা জিনিস আপনি অ্যাড করতে পারেন, যেহেতু পলিটিক্যাল ম্যান্ডেট দেওয়া লাগে, পলিটিক্যালি আগে তো আমার খসড়া কি, আমি কি করব, এই কমিটমেন্টে যদি সবার দলের ম্যান্ডেটরি করে দেন, এই জিনিসটা আমি করব, যেই ক্ষমতায় যাও। এটাই তো জুলাই সনদ। জুলাই সনদে এটা সাইন করতেছে, এটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির যে ম্যান্ডেট থাকে, এই ম্যান্ডেটে আসবে না। না, ম্যান্ডেটের মধ্যেই তো বলতেছে, না, আমরা এটা ওই তো দলগুলো সরকার অঙ্গীকার করতেছি না, আমরা ওই দলগুলো অঙ্গীকার করতেছি, আমরা যদি ক্ষমতায় যাই, এই সনদ আমরা বাস্তবায়ন তাহলে করব। এই এখানে- সনদের সাথে আরো অনেক কিছু ম্যানিফেস্টো যোগ করতে পারবে, কিন্তু এই সনদ বাস্তবায়ন করবে। এখানে কোয়েশ্চন আছে আপনার কাছে। বিএনপি অনেকগুলা বিষয়ে দ্বিমত করছে, তাহলে কি বিএনপি যখন ক্ষমতায় যাবে ওই দ্বিমত বিষয়গুলা কি বাস্তবায়ন করবে? ইয়েস, সেক্ষেত্রে রিজার্ভেশনটা হচ্ছে যে আপনাদের লিডার তো ডিফারেন্ট না, আমার কথাটা শোনেন। জুলাই সনদের ব্যাপারে আমরা কমন গ্রাউন্ডে আসছি। এই সনদটা সবার ম্যানিফেস্টোতে থাকবে, সবার ম্যানিফেস্টো থাকবে। জুলাই সনদের সাথে, হ্যাঁ, এটা উন্মুক্ত সবার জন্য।
মানে যেই ক্ষমতায় যাক সেটা করবে, কারণ আগেই আমরা আমরা এই কমিটমেন্ট দিয়েছি জাতির কাছে। আচ্ছা। এর পরবর্তীতে যদি আমাদের আরো কিছু দ্বারা থাকে, আরো কিছু সুন্দর জিনিস থাকে, সেটা আমাদের পক্ষ থেকে জনগণের সরকারকে আমরা দিব। সেটা ধন্যবাদ। সেটা শুধু জুলাই সনদের বাইরে কিছু করা যাবে না, ইটস নট লাইক দিস। আচ্ছা, আমি একটু বাট এটা আমাদের কমন গ্রাউন্ড। আমি একটু কলার সাথে কথা বলেছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটু লাউডলি বলেন ভাই। একটু বলতাম যদি মজিদ ভাই একটু কোয়াইটেন। জি জি। সংবিধান কি আর গণতন্ত্র কি মজিদ ভাই বুঝুন কইতা যদি না নিতে আমি একটু বুঝতাম। উনি নোট করতেছেন সংবিধান কি আর গণতন্ত্র কি, উনি নোট করবেন। ওকে, এটাই আপনার প্রশ্ন, তাই না? আর জাতীয় পার্টি কইরা ইলেকশন করতে আর স্বপন দেখতা নিতা আর না জহররা দুইটা বুঝি না, সরি আবার বলো। জাতীয় পার্টি যেন স্বপন দেখলা ইলেকশন করতা। জি। জাতীয় পার্টিতে হারি নাই নি হারি আওয়ামী লাগান বড় রাখবা আর বিএনপিরও কইবা হারি নাই তারা নিজের দল গণতন্ত্র আছে, তারপরে সংবিধান আর যখন এটা তো আওয়ামী লীগের কত হয়ে গেল সংবিধান কইয়া কি করলা? 1400 বাচ্চা মারলা, 25,000 হারি ইনজুরি, এখন পর্যন্ত হসপিটাল। একবার কইন আমরা ঠিক আছে জুলাইতে আমরা মান্যা নিমু, ওখন কয়রা প্রথম না করে বিএনপি, পরে কয় হ্যাঁ ঠিক আছে করব। গতকালকে তো হারি তারা আমজদ খানের মতো হারি ডায়লগ দিয়েছেন একজন মন্ত্রী আসলা হারি নাই নিয়ে ইন্ডিয়া থেকে আইসো আইয়া তাইন দখল করলা পয়লা বিসমিল্লাহ তুই গিয়ে হারি না নিয়ে সালমারও কথা এখনো তাইন কররা হারি নাই নি। আপনার কাছে কি কোনো যেমন তারিখ দেয় জি আপনি যেটা বলছেন যে যিনি ইন্ডিয়া থেকে আসছেন সালাউদ্দিন সাহেবের কথাই আপনি বলছেন, আমি নামই বলে দিলাম, উনি যে এসালাম দখল করছে, আপনার কাছে কোনো এভিডেন্স আছে কিনা? এভিডেন্স বা ইয়ার টেলিভিশন রিপোর্টার পেপার এগুলা জয় দেয় নাকি? আমরা বাংলাদেশও কি আপনারা জেনে আপনাকে ধন্যবাদ। আমি ব্যারিস্টার মওদুদ সাহেবকে একটু নোট করতে বলবো গণতন্ত্র কি সংবিধান কি, এবং জনাব সালাউদ্দিন সাহেব যেটা বলছেন যে আসালামের অফিস দখল করছেন এই বিষয়ে আপনি একটু মন্তব্য করবেন। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। আপনার মন্তব্য কি? আচ্ছা, আপনার যে প্যানেলে যে সাহিব ভাই আছে, জি, খালি যে মাতৃত্ব যে নির্বাচন হইব না হইব অতই মানুষ যে মোল্লা এরার বিচার হইল না, নির্বাচন করিয়া টাইম করতে চারা বই দিতা বিচার করতে আগে বিচার, তাই না? আগে বিচার তো হইব, খালি নির্বাচন দিয়ে কিটা করবা? ধন্যবাদ। আগে বিচার পরে নির্বাচন, এটা আমিনুল সাহেব এবং ব্যারিস্টার মওদুদ সাহেব অ্যান্সার দেবেন কেন আগে বিচার বা কোনটা আগে হবে। যাই হোক, আমি দুজনের কাছে প্রশ্নটা রেখে গেলাম। যাচ্ছি পরবর্তী কলে। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমি যা দেখতে পাচ্ছি, গণঅভ্যুত্থানের যারা লিডিং এ ছিল তাদের রিপ্রেজেন্টেটিভ আছে, বিএনপি মওদুদ ভাই আছেন, এবং প্রোগ্রাম যেটা সঞ্চালন করছেন আমাদের ফারুক ভাই। আমার প্রশ্ন হবে, বিএনপি তারা কি কোনোভাবে ভাবছে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে তাদের সাথে কোনোভাবে সমঝোতা করে সেই ভোট তাদের পক্ষে নিয়ে আসার কোন ধরনের ইনিশিয়েটিভকে তারা নিয়েছে বা নিবে? যদিও ভোটের প্রশ্নে তাদেরকে যদি ক্ষমতায় যেতে হয়, এটা একটা বিশাল সংখ্যক ভোট তাদেরকে কক্ষিগত করতে হবে, অথবা এককভাবে কোনো দলের আগামী সরকার গঠন করার সম্ভাবনা খুব ক্ষীণ। তারা যদি সরকার গঠন করতে চায় এবং লিয়াজু সরকার করতে হয়, সেখানে কোন কোন দলের সাথে তারা পার্টনারশিপ করতে আগ্রহী বলে মনে হয়? এগুলো আমার প্রশ্ন। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। অবশ্যই মওদুদ সাহেব শুনছেন যে আওয়ামী লীগের ভোট বিএনপি পাবে, আমি বিশ্বাস করি না সেটা, কারণ পাশে আমার জাতীয় পার্টি আছে, বুঝছেন। ওনারা যেহেতু আওয়ামী লীগের অ্যাসিস্ট্যান্ট ছিল, ওনারা সিক করবে। এবং আপনি আরেকটা বলছেন কোন কোন দল নিয়ে ওনারা জোর করবেন, মওদুদ সাহেব নোট করছেন, উনি বলবেন। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ফারুক ভাই ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ আছি, ভালোই আছি ফারুক জি ভাই। জি, আপনার প্রশ্ন। আপনি রমজানের পরে আপনার প্রোগ্রাম আর দেখছি না, টাইম পাইছি না, বাট আজকে দেখলাম, জি আপু। ভালো লাগে। জি ভাই আপনি বিএনপির বাইরে জিগাইবা হুম যে গণতন্ত্র আর সংবিধানে কোন জায়গায় লেখা আছে যে নির্বিচারে গুলি করিয়া 1500 থেকে 2000 মানুষকে মারার? তারা যে খালি হয় যে 72-এর সংবিধান চেঞ্জ হইতো না, আমরা 72-এর সংবিধান যদি চেঞ্জ করি তাহলে 71-এর মুক্তিযোদ্ধা এটা আমরা অস্বীকার করলাম। এটা তো হয় অস্বীকার করেন না ভাই। তারা 522 জন না 26 জন মানুষ মারা গেছে, এটার মাঝে তারা কোনো রিগ্রেট নাই। তারা খালি নির্বাচন চায়। এখন তারেক জিয়া এখান থেকে নির্বাচনের লেগে খুব কথা করলাম, তাই নির্বাচন দিলেই তাই দেশে যাইতে আপনি লেখা রাখুকা যে বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে আওয়ামী লীগের কোনো বিচার হইতো না। আওয়ামী লীগের অত নেতা যে ফালাইছে এটার মাঝে যে বিএনপির হাত নাই আপনি কইতে পারবা? বিএনপি এমন কেমনে কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন? আপু বিএনপি কেমনে হাত? বিএনপি তো ক্ষমতা নেই, ক্ষমতা তো ডক্টর ইউনূস সরকার, তাহলে বিএনপির হাত কিভাবে? কি এখন আওয়ামী লীগের অংশ হইয়া কাম করতেছে? নাম্বার 1। নাম্বার 2 হইল আপনি দেখোকা বিএনপির 16 বছরে যে জিনিস সকল করতে পারছে না, আওয়ামী লীগে যা করছে এখন বিএনপি তা করে। এমন কোন জিনিস নাই যে বিএনপি করেন না। আমরা নির্বাচন চাই না ভাই, আমরা চাই 2015 ছাত্র ছাত্রী যে মারা গেছে, মায়ের বুক যে খালি হইছে ওটার বিচার। হাসিনা যতমান্তিক ফাঁসি না হইছে অতমান্তিক আমরা নির্বাচন দিতাম না, আমরা চাই না নির্বাচন। আমরা দিতাম না নির্বাচন। ধন্যবাদ আপু, আমরা ধন্যবাদ। জনগণের ভোট চাই না। না জি আপু ধন্যবাদ। আপনার ব্যারিস্টার মদুদ সাহেব যিনি বিএনপি থেকে কথা বলছেন, উনি প্রত্যেকটা পয়েন্টই নোট আউট করছেন যে আপনারা যে আগে হাসিনার বিচার চান, পরে নির্বাচন চান। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালাম, আমি কল করেছিলাম, কলটা কেটে গেল। আমার অ্যাকচুয়ালি দুই ধরনের প্রশ্ন থাকে। জি জি বলেন। আসছে তাদের প্রতি একটা প্রশ্ন, জি যে তারা কি কোনোভাবে নির্বাচন পিছানোর চিন্তা ভাবনা করছে কিনা। তারা কারা? এনসিপি। হ্যাঁ, তারা কি নির্বাচন পিছানোর কোনো উপায় তারা করছে কিনা? প্রকাশিত বলছে যে এখনো হয়নি। ভাইজান উইথ ডিউ রেসপেক্ট, আমি এটা সাথে উত্তর দিয়ে দিই। নাহিদ ইসলাম তাদের যে প্রধান, সে সরাসরি বলছে যে বিচার এবং সংস্কার এটা না হলে নির্বাচন তারা মানতেই চায় না। সেই উত্তরগুলো তো আমরা জানি, আসলে পাবলিক মিডিয়ায় তো এই বক্তব্যগুলো নতুন, হ্যাঁ, কিন্তু তারা মাঠ পর্যায়ে যারা নেতাকর্মী পর্যন্ত আছে তারা কতটুকু এগ্রি করে কতটুকু করে না। আর আপনি কি চাচ্ছেন? আপনি আগে কি চাচ্ছেন, বিচার না নির্বাচন? আমরা বিচার প্রক্রিয়া আসলে এটা প্রমাণের বিষয়টা, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা হুট করে কারো বিচার করা রং বিচার করা। নির্বাচন পদ্ধতির টোটাল সংস্কার না হওয়া পর্যন্ত অন্য কোনো সেক্টর না, নির্বাচন পদ্ধতির সংস্কার করতে হবে। এই ইউজুয়াল পদ্ধতি হলে এই খারাপড়ি থর বলা ছাড়া এটা একই জিনিস রেজাল্ট আসবে। যদি আমরা হিন্দু ধারার কোনো স্বচ্ছ নির্বাচন চাই তাহলে নির্বাচন কমিশনকে ঢালাওভাবে সাজাতে হবে। সেটা বলতে কি বুঝি সেগুলো নিয়ে আলোচনা করছি। ধন্যবাদ আমাকে, ধন্যবাদ। কলা যারা লাইনে আছেন আমি একটু পরে আবার আসবো। আমি যাচ্ছি আমিনুল ইসলাম আপনার কাছে। কলারা বলছেন যে বিচার আগে হবে পরে নির্বাচন, মন্তব্য। ওকে, সো এখানে আসলে যদি আমি যদি এখন পলিটিক্স থেকে যদি বের হয়ে আসি, আমি যদি সাধারণ মানুষের মতো চিন্তা করি, একজন সাধারণ মানুষ কি চায়? একটা সুশাসন, একটা সেফ লাইফ। এবং ওনারা এত পলিটিক্স বুঝে না, ওনারা বুঝে না যে কোন পার্টি কি করতেছে, কি হবে, কি জুলাই সনদ কি, আর ওইটা কি ওইটা কিন্তু সাধারণ মানুষ বুঝে না। সাধারণ মানুষ বুঝে একটা সেফ লাইফ কীভাবে লিড করবে, কীভাবে দিনে ঠিকমতো খেতে পারে, ঠিকমতো ঘুরতে পারে, সেফলি বা দেশে থাকতে পারে, বা যারা ইউকেতে বা বিভিন্ন দেশে আছে যারা সেফলি বাংলাদেশে যাইতে পারে আবার আসতে পারে, ওইটাই বুঝে। এর বাইরে বাংলাদেশের মানুষ কিছু বুঝে না। বেশি বুঝি কারা? আমরা যারা পলিটিশিয়ান, আমরা ভিতরে অনেক কিছু বুঝি। তো আমি মনে করি বাস্তবিক করতে বিচার হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আপনি চাইলে হঠাৎ করে বিচার করতে পারবেন না, তখন কিন্তু বিচারের মধ্যে অনেক গ্যাপ আসবে। তখন কিন্তু আপনি কুইক করতে গেলে অনেক বিচারের মধ্যে অনেক সুবিচার হবে না। সুবিচারের পরিবর্তে অনেক সময় দেখা যায় আপনার মিসলিড হয়, অনেক ইনফরমেশনের গ্যাপ থাকবে। তখন কিন্তু ওইটার ট্রায়ালটা দীর্ঘমেয়াদী আপনাকে ভুগতে হবে।
পাশাপাশি নির্বাচন হচ্ছে একটা গণতান্ত্রিক, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশ, নির্বাচনটা প্রয়োজন আছে। আমার কাছে মনে হয় কিছু মৌলিক সংস্কার দরকার, 2টা সংস্কার। আমি মনে করি 2টা সংস্কারের বাইরে কোনো সংস্কারের দরকার নাই। প্রথম সংস্কার হচ্ছে জনপ্রশাসনের সংস্কার। এটা কিভাবে হতে পারে, যেমন পুলিশ প্রশাসন, আইন প্রশাসন, এগুলা সংস্কার করে আইনের সঠিক প্রয়োগ করা। আইনের সঠিক প্রয়োগ করলে কি হবে, আপনি এখন যান একটা মামলা করেন, পুলিশ ঘুষ খেয়ে এই মামলাটা তার ইচ্ছা মতো আপনি লিড করতে পারবেন, এখানে কিন্তু আইনের সুশাসন থাকবে না। ওইটা রিফর্ম করেন, তাহলে কি হবে, মানুষ আইনের ভিতরে চলে আসবে। পলিটিশিয়ান উইল কাম আন্ডার ল। তখন পলিটিশিয়ানরা কিন্তু লকে চালাইতে পারবে না, ল ওদেরকে চালাইবে। এটা হচ্ছে নাম্বার 1। সেকেন্ড যে রিফর্মটা দরকার হচ্ছে, আমাদের প্রচলিত নির্বাচনের ব্যবস্থা আছে, এই ব্যবস্থা চেঞ্জ করে নেন। এই ব্যবস্থা যেটা হয়, 2টা জিনিস হয়, একটা হচ্ছে আপনার ব্ল্যাক মানি, আর সেকেন্ড হচ্ছে পাওয়ার পলিটিক্স। এই 2টা যদি আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে বাংলাদেশের পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে ব্ল্যাক মানি এবং পাওয়ার পলিটিক্স কিভাবে চেঞ্জ করতে পারে? এটাও কিন্তু আইনের মাধ্যমে। আপনি মনে করেন একজন শিক্ষক, তাকে আপনি নিয়োগ করছেন, কি কারণে কি নিয়োগ করছেন, আপনি একটা পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ করছেন বা পুলিং অফিসার হিসেবে নিয়োগ করছেন। তখন ও যদি ইনফ্লুয়েন্স হয়, ওর জন্য শাস্তি কি? কোনো শাস্তি নাই, বর্তমান আইনে কোনো শাস্তি নাই। ম্যাক্সিমাম 2000-3000 টাকা জরিমানা। কোনো সরকারি কর্মকর্তাকে বদলি বা বরখাস্ত করা যায় না। কোনো শুনেছেন যে কোনো সরকারি কর্মকর্তা জেল হয়েছে? কারণ আমাদের আইনে কোনো ওদের জন্য কোনো শাস্তি নাই। সর্বোচ্চ শাস্তি হচ্ছে ট্রান্সফার করা, ওই কি বান্দরবন পাঠিয়ে দেওয়া। ওইটা কি কোনো শাস্তি হয়? 1 বছর 2 বছর কেউ যদি বান্দরবন আর খাগড়াছড়ি চলে যায়, তাহলে তো ওর শাস্তি হইল না। তখন কিন্তু ও ওই পাপ কাজ বা খারাপ কাজ থেকে বিরত থাকবে না। থ্যাংক ইউ। আমি ব্যারিস্টার হামিদ সাহেব আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বিষয়টা নিয়ে, যে কোন আশা ছিল, ভালোবাসা ছিল, এটা কোন আশায় আপনার জাতীয় পার্টি নির্বাচনের আশা করে? এটা তো জনমুখী রাজনৈতিক দল, কারণ তারা তো শেখ হাসিনার বন্ধু। শেখ হাসিনার বন্ধু এক জিনিস আর নির্বাচন আরেক জিনিস। শেখ হাসিনা যদি না আসে নির্বাচন, শেখ হাসিনাকে কেন আমরা এতবার বলতেছি, বিকজ সে 2000 ছাত্রকে গুলি করে হত্যা করছে এবং তাদের সহযোগী ছিল জাতীয় পার্টি। তারা কি ওটা ডিসপিউটেড, জাতীয় পার্টি তো আর শেখ হাসিনার সরকারে ছিল না, আইজিপি কে নির্দেশ দেয় না, পুলিশকে কন্ট্রোল করে না, এর বিরুদ্ধে দল ছিল। না শেষ দিকে ছিল না, তোমার স্মরণ করাই দেব ব্যারিস্টার সাহেব, তোমার স্মরণ করাই দেই। 9 জন এমপি ছিল লাস্ট স্টেজে এই 2024 সালের নির্বাচনে, কেউ মন্ত্রী পরিষদে ছিল না। তুমি এটা বইপত্র পড়ে 15 বছরের আগেও একবার ছিল, প্রথমবার ছিল। নির্বাচন আশা করতে পারে অ্যাটেন্ড করার জন্য? জাতীয় পার্টি যদি নির্বাচন না হয়, তাহলে আপনার দেশে গণতন্ত্র আসবে কোথা থেকে? আর আপনার সংবিধান সংশোধন করবে কে? আপনি যদি জাতীয় পার্টি বিটুইন 10 to 15% লোককে রিপ্রেজেন্ট করে, একবারও তাদেরকে ঐক্যমত কমিশন ডাকে নাই। ঐক্যমত কমিশন তো সেই কমিশন, সেটা আপনার কমিশন, আমার কমিশন না। আপনার ভিতরে ফেয়ারনেস না, এটা দেখি আপনি এক চোখে দেখেন, অন্য চোখে দেখেন না। তারা আপনাকে যদি রাখা হয়, জাতীয় পার্টি ডাকলে আওয়ামী লীগকে রাখতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে, অসুবিধা নাই, জাতীয় পার্টি ওইটা মেনে নিয়েছে, বাস্তবতা যে আপনারা ডাকবেন না, ঠিক আছে। এখন শুনেন, এটা তো রুটির একটা সাইড, বুঝছেন? একটা সাইড আপনারা ভাসতেছেন, হ্যাঁ, ওটা আবার উল্টে যখন ভাসবেন না, তখন এই সব কিছু পিছনে পড়ে যাবে। এখানে ফেয়ারনেস নাই। আরে যেভাবে শেখ হাসিনা গেছে, এই সময় একসময় ইউনূসও যাবে, ইলেকশন হবে, বিএনপি হয়তো আসবে, একসময় বিএনপিও যাবে, এটা চলমান প্রক্রিয়া। ইউ জাস্ট ওয়েট এন্ড সি। আপনি কি চান জাতীয় পার্টির বিচার হোক? জাতীয় পার্টির কি বিচার হবে? আমরা বলেন তো, কি গণতন্ত্র হত্যার সহযোগী হিসেবে মানুষ হত্যা? আমার একটু আপনি দেন না, আইনের কোন ধারায় কোথায় কি বের করেন না। আমি আপনাকে বলে দিই, ধরেন শেখ হাসিনাকে আপনারা শাস্তি দিচ্ছেন, ফাঁসি দিবেন, ওবায়দুল কাদেরের ফাঁসি দিবেন, সবাইকে ফাঁসি দিবেন। শেখ হাসিনা তো আমরা ফাঁসি দিচ্ছি না, মানে বিচারালয়। তো শেখ হাসিনা মেইন সহযোগিতা জাতীয় পার্টি। ওহো, তাহলে পুলিশের আইজিপি কোথায় বসাবে? মন্ত্রী পরিষদ তাদেরকে সহযোগিতা করে ইলেকশনটাকে বৈধ করে দিল। জাতীয় পার্টি রাজনৈতিক দল, এটা রাজনীতি করবে যখন যেটা প্রয়োজন, সেই রাজনীতি। হত্যাকাণ্ড সম্পূর্ণ আলাদা, সেটা রাজনীতি না। হত্যাকাণ্ডের সহযোগী আপনারা? না, হত্যাকাণ্ডে হত্যাকাণ্ড সম্পূর্ণ আলাদা জিনিস, এটা কোনো রাজনীতি না। আপনারা কি এটা কোনো রাজনৈতিক দলের কার্যক্রম হতে পারে না। আওয়ামী লীগ করে না এটা? আওয়ামী লীগ, শুনেন, আওয়ামী লীগ করছে, এই কথাটাও বলা কিন্তু
শুনেন, আওয়ামী লীগের কি সে তো মন্ত্রী হিসাবে আমি নিজে শুনছি সে কি অর্ডারটা দিছে আওয়ামী লীগের সেক্রেটারি। হ্যাঁ সে দিছে, সে আওয়ামী, বাট সে তো মন্ত্রী সেক্রেটারি, সে মন্ত্রী হিসাবে এটা বাট সেক্রেটারি তো সে। হ্যাঁ হইতে পারে সেক্রেটারি, সে আরো ব্যারিস্টার হামিদ সাহেব একজন লয়ার, ব্যারিস্টার হামিদ সাহেব একজন জাতীয় পার্টির নেতা। আওয়ামী লীগের সভাপতি হচ্ছিলেন শেখ হাসিনা, তারা তো আওয়ামী লীগ সরকার প্রধান হিসাবে তারা কিন্তু গুলি চালানোর নির্দেশগুলো হয়তো তারা দিছে, এটা সরকার প্রধান হিসেবে আওয়ামী লীগ প্রধান হিসেবে দেয়। হয়তো কেন না, আমি শেখ হাসিনারটা শুনি নাই, ঠিক আছে? ফারুক আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে, মন্ত্রী না, সেক্রেটারি হিসেবে ছাত্রলীগকে নির্দেশ দিচ্ছে, ছাত্রলীগ যথেষ্ট। আরে ভাই, ওইটা বিএনপির অনেকে এরকম নির্দেশ দেয়, ওটা পার্টি হিসেবে, ওটা সরকার হিসেবে তাদের সরকারি মেকানিজম ছিল। মন্ত্রী হিসেবে আওয়ামী লীগের সভাপতি হিসেবে তাকে কেউ বিচার করতে, আওয়ামী লীগের সভাপতি হিসাবে শেখ হাসিনার বিচার হচ্ছে না, বিচার হচ্ছে হত্যাকারী হিসাবে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হিসাবে সে নির্দেশ দিছিল, সরকার পুলিশকে নির্দেশ দিছিল। ফারুক ভাই, আমি এটা খুন করলাম, খুন করার পরে আমার পরিচয় চেঞ্জ করলে কি এই খুনের জন্য আমি মাফ পেয়ে যাব? থ্যাংক ইউ। কোশ্চেন টু ইউ। মাফের প্রশ্ন আসছে না, তাছাড়া তো মানবতা বিচার তো হচ্ছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তো। মানবতা বিরোধী অপরাধের জন্য তাদের আওয়ামী লীগের সাংগঠনিক বিচার তো হচ্ছে। আচ্ছা, আপনি বলেন আওয়ামী লীগ কেন ব্যান করছে, ছাত্রলীগ কেন ব্যান করছে? যে আপনি বলছেন দলের বিচার হচ্ছে না, ছাত্রলীগ কেন ব্যান? এটা হচ্ছে, এটা প্রক্রিয়াধীন, ছাত্রলীগ বিচারাধীন বিষয়। করছে কেন? ওয়াই? এটা তো পলিটিক্যাল ব্যান, এটা তো গভর্নমেন্ট না, এটা তো মন্ত্রী না, এটা তো প্রতিমন্ত্রী না। ছাত্রলীগ কেন? না, এটা তো এই সরকার চাইছে, এজন্য। কেন হোয়াট ইজ দ্য রিজন? সরকার চাইছে কেন? তাদের সাথে কি মারামারি হয়েছে, ঘোষাঘুষি হয়েছে? সরকার এটা না করলেও পারত। কেন চাইছে আমাকে উত্তর দিন। শুনেন, এই সরকার হচ্ছে এনটি আওয়ামী লীগ, এই ছাত্রলীগ যেভাবে আবরারকে মারছে, রিজন থাকতে পারে, তো আপনি আচ্ছা, ওয়াদুল কাদের ডোন্ট থিংক হি ইজ এ মিনিস্টার, হি ইজ অলসো সেক্রেটারি জেনারেল অফ আওয়ামী লীগ। তাদেরকে যারা অ্যাসিস্ট করছে, এক্স্যাক্টলি তাদের কি হবে, এটাই প্রশ্ন। এক্স্যাক্টলি। এখন আপনি উনি যে প্রশ্ন করছে, আপনি অ্যানসার দেন। এই যে মানে ধরুন আমি এখন আপনাকে আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি আর আপনি ওনাকে মারতেছেন, আমি আপনাকে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছি, অস্ত্র দিয়ে সাপোর্ট দিচ্ছি, মানে যে কোনোভাবে সাপোর্ট দিচ্ছি, এটার জন্য আমিও অপরাধী না? আপনি যদি অস্ত্র দিয়ে সাপোর্ট করেন, আপনি তো সহযোগী ভাই। আপনি শেখ হাসিনার কাছ থেকে অনুমতি নিয়ে বলেন যে আওয়ামী লীগ সমর্থিত, জাতীয় পার্টি মনোনীত, এগুলা যখন বলা হয়েছে সেটা পার্লামেন্টের ভিতরে, ওখানে হ্যাঁ রাঙ্গা বলছে তো জিএম কাদের যাই হোক, ওটা পার্লামেন্টের ভিতরের কনভারসেশন, ওখানে তো ভাই ওই যে 2000 লোক মেরে হলো, ওটা তো জাতীয় পার্টি কেউ বলে না, গৃহপালিত দল, স্বামী স্ত্রীর মতো গৃহপালিত দল, সেগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য, সেগুলো আলাদা। এটা হত্যাকাণ্ডটা আলাদা বক্তব্য না, রাজনৈতিক বক্তব্য পার্লামেন্টের ভিতরে, সেটা দিয়ে আপনার হত্যাকাণ্ড জাস্টিফাই। নামুল ভাই যাই বলেন, যদি জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে যুক্ত না থাকতে পারে, জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ কোনোভাবে এত বড় ফেসিস্ট হওয়ার কোনো সুযোগ পেত না। এক্স্যাক্টলি। যতই বলেন আপনি যদি জাতীয় পার্টিকে না পেত, 24 পর্যন্ত নিতে পারত না, এতটুকু সাহস তারা করে। এই শেখ হাসিনার পতন হওয়ার পরে এই প্রশ্নগুলো আসছে, আপনাদের কথা বুঝতে পারতেছি। 14 সালে যখন ওইটা আপনাদের চোখে আওয়ামী লীগ সবসময় রং ছিল, এখন তো দেশ দুই ভাগ, আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং বাকি সবাই। এই যে কথা, দেশের 18 কোটি মানুষ এখন হাসিনার 16 বছরের নির্যাতনের বিচার চায়। 18 কোটি মানুষ। একটা নির্বাচন দেন, দিয়ে দেখেন এই হাসিনা কত জনপ্রিয় মানুষের কাছে। কোথায়? এখন একটা নির্বাচন দেন, তাদের জনপ্রিয় হলে তো ডক্টর ইউনূস তো কেউ নাই, তাহলে এখন এসে আন্দোলন করো। জনপ্রিয় হলে তো হাসিনা ইন্ডিয়াতে যাওয়া লাগতো না, তাহলে তো গেল কেন বলেন? যদি এত জনপ্রিয় হইতো, ওটা যায় না, ওরা উগ্ররা সবাই বেরিয়ে গেছে, তারে প্রোটেকশন দিতে পারতেছে না। শুনেন, প্রথম 1 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন কিন্তু আওয়ামী লীগের কিছু কিছু পক্ষে বলবো, হ্যাঁ, রাষ্ট্র তার প্রোটেকশন দিতে পারে না। শেখ হাসিনার জন্য ওনারা কতটা এখনো সহযোগিতা করছে, এখনো ফিল করে যে এখনো শেখ হাসিনা কতটুকু জনপ্রিয়। তাদের আব্দুল কাদেরের কথা বলে না, শেখ হাসিনা কত জনপ্রিয় সেটা আমরা তো 1 বছরে এই যারা বিরোধী তারা যে কত খেবা ছিল, তাদের অনেকে চেহারা দেখে। আচ্ছা, আমি আসছি, বলেন। সরি শামীম সাহেব, আপনি সো মেনি কোশ্চেন, এর মধ্যে একটা প্রশ্ন, বিচার আগে না নির্বাচন আগে? যদিও আপনারা ডিরেক্টলি বলছেন আগে সংস্কার পরে নির্বাচন, আপনারা আসলে বিচার একটা লেংদি প্রসেস। এটা যেমন সত্য, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধির আলোকে যদি আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো বিচার সমাপ্তি করতে চান, তাহলে 180 দিনের মধ্যে, সেখানে অলরেডি স্পষ্ট ব্যাখ্যা করা আছে, উল্লেখ করা আছে, 180 দিনের মধ্যে সেই বিচার প্রক্রিয়া নিষ্পত্তি করতে হবে। আর উচ্চ আদালতের হলো 360 দিন, সেখানে উল্লেখ করা আছে। আমরা অলরেডি নিয়ারাবর 360 দিনের কাছাকাছি চলে আসছি, এখনো পর্যন্ত তদন্তাধীন বিষয় রয়েছে। তবে আমাদের প্রত্যাশা হলো, জামাতের অবস্থান হলো, আপনি শতভাগ বিচার এই মুহূর্তে শেষ করতে পারবেন না, শুরুটা করে যান, 2-4টা বিচার নিষ্পত্তি হয়ে যাক, বাকিগুলো পর্যায়ক্রমে হোক।
এটা আমরা নিশ্চিত করতে আপনাকে চাই। নির্বাচন চান? আর নির্বাচন অবশ্যই চাই, কবে চান? সংস্কারটাও চাই, আগে সংস্কারটাও আরেকটু প্রক্রিয়া যাক। মানে কি সংস্কারটা ফেব্রুয়ারিতে নির্বাচন চান? নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, আগামী বছর চান কিনা? হতে পারে, তবে চান কি? চান কিনা? নির্বাচন বলতে তো না, আমি বলছি নির্বাচন কি ফেব্রুয়ারি চান কিনা? আমি টাইম ফ্রেম এভাবে বলতে ইচ্ছুক নই, তবে এটা বলি যে নির্বাচন হোক, এটা সত্যি কিনা? নির্বাচনটা জামাত হোক। ইসলাম নির্বাচন এর মধ্যে চায় না। আমরা নির্বাচন এবং চাই। জামাতের প্ল্যান, আমরা মাস্টার নির্বা- প্ল্যানের মধ্যে একটা আমরা- প্ল্যান। আমরা নির্বাচন চাই, তবে তার আগে আপনি দ্রুত স্থানীয় সরকারটা নির্বাচন দিয়ে জনগণকে কেন স্থানীয় একটা সরকার আগে মোবিলি হবে? একটা কেন স্থানীয় সরকার আগে হবে? হোয়াই নট জাতীয় নির্বাচন আগে? বলেন। আপনি জাতীয় নির্বাচন যদি আগে দেন তাহলে যে লাউ সেই কদুই রয়ে গেল। কারণ যুক্তিটা হলো এখানে, যখন এমপি থাকবে, এমপির অধীনে উপজেলার চেয়ারম্যান যারা নির্বাচিত হতে আসবে, এমপি যাকে চাইবে সে তার বাইরে বাংলাদেশের ইতিহাসে 53 বছর কেউ বলতে পারবে না এমপি চায় নাই ও এরকম কোনো ব্যক্তি উপজেলার চেয়ারম্যান হতে পেরেছে। এমপি চায় না এমন কোনো ব্যক্তি ইউনিয়ন এগুলো পরিষদের ঘোড়া যুক্তি, চেয়ারম্যান এগুলো হতে ঘোড়া পারে না। যুক্তি, এগুলো আপনারা জামাতে ইসলামকে একটা প্রশ্ন করি, ইজ দ্য জামাতে ইসলাম এজ আ ডেমোক্রেটিক পার্টি? 100% তাহলে ডেমোক্রেটিক ভ্যালু প্রসেসকে ফলো করতে হবে। 100% follow আপনি করতে যদি হবে। ফলো না করেন তাহলে democratic ডেমোক্রেটিক follow- প্রসেসে আমরা এই যদি না জনগণ এই যদি process-টা জনগণ follow যাদের করতে করতেই তো আজকে ভাই জনগণকে বিশাল তাদের বিশাল ফ্যাসিস্ট তৈরি না, হয়ে গেছে। জনগণকে আমরা এই আপনি ফ্যাসিজম থেকে তাদের বের হতে মনের চাচ্ছি। মতো লোকদেরকে নির্বাচিত করার সুযোগ দিতে হবে। এইটা হলো মেইন সংস্কার। রাইট, আপনার কথা আমি একমত। হ্যাঁ, তবে তাহলে নির্বাচন আগে পরে, কোনটা স্থানীয় সরকার পরে হবে না পরেটা সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে একজন জনগণের নির্বাচিত প্রতিনিধি যদি নির্বাচিত হয়, সে আপনার মনের কথাটা বুঝেই পরবর্তী পদক্ষেপ নিবে। Right, তা আপনি কিন্তু আগেই কেন বলেন 53 যে আগে কেন বছর বলেন তো আমরা এমপি ভুলে নির্বাচিত যাইনি। হয়ে গেলেই আমরা তো দেখেছি। আরে ওই নির্বাচিত এমপি রেখে এই বর্তমান পরিস্থিতির ইতিহাসের শিক্ষা নেয় নাই, নিবে না। জাতীয় সনদ কেন আসলো, পরিবর্তন কেন, জুলাই কেন আসলো, আপনি আগের দিন কেন মনে রাখবেন? এখন নতুন বাংলাদেশ না, এরা নতুন বাংলাদেশের নতুন রিপ্রেজেন্টেটিভ, এরা বাংলাদেশের নতুন এই যে নতুন ইয়াং রিপ্রেজেন্টেটিভ। আপনার মাথায় যদি ওটা আগে থেকে সেট আপ থাকে তাহলে কোনোদিনই যে সংস্কার হবে না। আপনার কি জনপ্রশাসন সংস্কার সম্পন্ন হয়েছে? না না, জনসংস্কার বিচার বিভাগ সংস্কার এখন হয়েছে? তারা করবে না তো, এরা তো ইন্টারিম গভর্নমেন্ট। আচ্ছা, ঠিক আছে। এরা সংস্কার করার জন্য আসে নাই। এজন্যই বলছি, কারণ হলো যে লোকগুলো ফ্যাসিজম কায়েম করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, এই লোকগুলো সব জায়গায় এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে, দায়িত্বে আছে। না, একটা অতএব সুষ্ঠু ওদের নির্বাচনের অধীনে- ব্যবস্থা করেন। আচ্ছা, জনগণ সিদ্ধান্ত নেবে তাদেরকে সাইজ করা লাগবে, তাদেরকে রাখা হবে। ব্যারিস্টার সাহেব 1 মিনিট, অ্যাডভোকেট সাহেব 1 মিনিট। কলার আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলছিলাম। একটু লাউডলি বলেন ভাই প্লিজ। জি, আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলছিলাম। জি। সর্বপ্রথম আমি আইওন টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের উপস্থাপককে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে উনি বিএনপি এবং জাতীয় পার্টিকে একপাশে রেখেছেন এবং জামাত এবং গণ অধিকারকে একপাশে রেখেছেন। আপনার বিশেষ ধন্যবাদ। আমার সরাসরি প্রশ্নে আসছে, আমি প্রশ্নটা হচ্ছে বিএনপির যে প্রতিনিধি আছেন এখানে, ওনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ধরুন আগামী নির্বাচনে বিএনপি জয়যুক্ত হলো এবং সরকার গঠন করলো, করার পর উনার যে নির্বাচনী এলাকা সেখানে যে চাঁদাবাজি হবে, মানুষ গ্রুপিং করে সন্ত্রাসী করবে, প্রবাসীদের ভূমি দখল করবে, সেটা উনি নিজে কি নিয়ন্ত্রণ করতে পারবেন? প্রশ্ন এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে উনারা বিএনপি কেন প্রবাসীদের ভোটাধিকার চায় না? ওনারা কি মনে করে যে প্রবাসীরা বিএনপিকে ভোট দিবে না, এটা কেন মনে করছে? এবং এখানে আমি আমার শেষ প্রশ্ন আমিনুল সাহেব আছেন, ওনার কাছে করতে চাই, আগামী নির্বাচনে যদি এনসিপি, গণ অধিকার পরিষদ এবং ইসলামিক দলগুলো মিলে ঐক্যজোট হয়, তাহলে আপনার দল গণ অধিকার পরিষদ কি সেই ঐক্যজোটে থাকবে কিনা? ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকগুলো প্রশ্ন আমি বিশেষ করে ব্যারিস্টার সাহেব নোট করছেন। পরবর্তী কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নোট করতে করতে কিন্তু লিস্ট বড় হয়ে গেল। আমি দিচ্ছি আপনাকে সময়। পরবর্তী কলার আসসালামু আলাইকুম। একটু টিভি সাউন্ড কমান প্লিজ। হ্যালো, ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমি একটা কোয়েশ্চেন আপনাকে করতে চাই। জি। যে আপনারা জাতীয় পার্টির লোক এখানে আনছেন, আপনারা তো সবাই এইটা জাতীয় পার্টিকে আর আনতাম না, আপনার চাওয়া। জি, এরা বয়কট করা দরকার ছিল। আচ্ছা, বয়কট করা উচিত, এটা জাতীয় পার্টি। আমি এই তিনজনের কাছে প্রশ্ন করবো একটু পরে, বুঝছেন? ঠিক আছে, গণতান্ত্রিক মতামত, আমি ভাই গণতন্ত্রে বিশ্বাস করি, বুঝছেন তো?
গণতান্ত্রিক থ্যাংক ইউ আচ্ছা, কলা যারা লাইনে বসে আছেন আমি ওনাদেরকে থামানোর জন্য আপনাদের কাছে আসছি, আবার আসছি একটু পরে। আপনার কাছে প্রশ্ন, আচ্ছা আপনি অনেকগুলো প্রশ্ন আপনার কাছে আসছে, এর মধ্যে একটা লাস্ট প্রশ্নটা ছিল যে বিএনপি আসলে প্রবাসীদের ভোটাধিকার চায় না কেন? না 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 না, এটা ইনফরমেশনটা রং, একদম ট্রু। না পাপিয়া বিএনপিকে রিপ্রেজেন্ট করে না, না 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 না, সে না না, সে হ্যাঁ না শোকজ করে না, সে সে কোনো একটা পার্টি ব্যান, এটা বিএনপির বক্তব্য না। মধু সাহেব, আমি জানি বিএনপির ভাইস চেয়ারম্যান যিনি, উনি প্রবাসীদের ভোটাধিকার চান, আমি জানি মহাসচিব চান, কিন্তু এই যে পাপিয়া আপা যে এই কথাটা বললো, এই পাপিয়া আপা তো প্রবাসীদের উনি তো একদম নেগলেক্ট করে ছেড়ে দিল, নেগলেক্ট, একদম ক্লিয়ার নেগলেক্ট। তো এই বিষয়ে তো বিএনপির উচ্চ মহল থেকে কোনো প্রকার স্টেটমেন্ট বা ওনাকে শোকজ করা বা ওনাকে বহিষ্কার করা, অথবা উনি মানে আজকে দেখলাম আসিফ নজরুল স্যার একটা 71 নিয়ে কথা বলছেন, সাথে সাথে আবার রিস্টেটমেন্ট করছেন, তাই না? কোনো কথা বলে নাই। তার মানে আমরা ধরে নেব যে পাপিয়া আপার কথাই একমত না। এটা আসলে যদি আপনি বলেন তাহলে ইন এ সেন্স আপনি এখানে বলতে পারেন, কিন্তু প্রথম কথা হলো যে না, ইন এ সেন্স মাননীয় দর্শক যে শ্রোতা উনি যেটা বলেছেন যে বিএনপি স্ট্যান্ড নিয়েছে যে আমরা প্রবাসীদের ভোটে দিকে, বিএনপি বলতে পাপিয়া তো বিএনপি না 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 না, পাপিরা বিএনপি না না, এটা দলীয়, আমাদের সুস্পষ্ট হয়েছে, এটা দলীয় ভাবে তার ব্যক্তিগত পর্যায়ে নিয়েছে। আমি তাহলে আবার হোল্ড করি, উনি উনার মতো তো আপনি কথা বলছেন, উনি বলছেন ওবায়দুল কাদের মন্ত্রী, হি ইজ নট সেক্রেটারি জেনারেল অফ আওয়ামী লীগ। পাপিয়া আপাকে হুইসি না, সে মানে ওইখানে যে বক্তব্যটা দিয়েছে, ডেফিনেটলি আমার মনে হয় একটু সময়ের দরকার, এই সময়টা নিয়ে তার বক্তব্যটা যদি হয়ে থাকে। উনি একজন বিএনপির এখন বর্তমানে সাবেক নেতা, সাবেক এমপি বহিষ্কৃত না এখনো দলে আছে, দলের ভিতরে উনি কথা বলেছেন, জি উনি বলেছেন প্রবাসীদের বসে ভোটের লাফালাফি ভোটের দরকারটা কি? না, এটা তার ব্যক্তিগতভাবে বলেছে, উনি দলের স্ট্যান্ড পয়েন্ট না জেনে যদি বক্তব্য রাখেন। ছাত্রলীগ ইজ এনাফ টু কিল জেনারেল স্টুডেন্ট, ওবায়দুল কাদের জেনারেল সেক্রেটারি সে কমান্ড করছে, তো আপনার এই পাপিয়া তো আওয়ামী লীগ তার ব্যাপারে দল কি সিদ্ধান্ত নেয় কিনা হয়তো ডেফিনেটলি এটা নিয়ে পাপিয়া কি বিএনপি এর জন্য একটু অপেক্ষা করতে হবে। আমাদের মনে হয় বিএনপি থেকে কিছু একটা বিবৃতি আসবে, অথবা তার সম্পর্কে একটা না, যেটাই হয়ে যাক এইটার ভিতরে যেটা এটা ব্যক্তিগত আমি নিজেও আপনি নিজেও খুব এরকম বক্তব্য দিতে পারেন না, প্রবাসীদের ভোট থাকবে না, সবচেয়ে বেশি রেমিটেন্স পায় যে প্রবাসীরা, এটা অবশ্যই বিএনপি তারা নিশ্চয়ই এটা নিয়ে একটা বিবৃতি আসবে, আমি আশা করি, আমিও আশা করি। কবে আসবে? এক মাস হয়ে গেছে না, আসবে হয়তো, উনি এখনো মেকআপ টেকআপ দিয়ে কথা বলা টিভিতে এসে না না না, শুধু এই যে কেউ যদি তার রিপ্রেজেন্টেটিভের মানে দলের মানে নীতি নির্ধারণের বাইরে গিয়ে বক্তব্য রাখছে, সেটা অবশ্যই নোটিশ আসবে হয়তো, আপনি আসবে কিন্তু আমি নিজেও এটা আপনিও ভোট দিতে পারবেন না, আপনিও প্রবাসী। না না, আমি সেটাই বলতেছি যে এই যে কথাটা আমি ওনার ব্যক্তিগত বক্তব্য দলের জায়গা থেকে শুনে বলতে পারেন না, এটা আমি এটা এই 5ই আগস্টের জন্য প্রবাসীদের ভূমিকা অনেক বেশি ছিল। না না, আমি নিজে বলছি, আমার ব্যক্তিগত অবস্থান রাখেন, আমি একজন বিএনপির একজন কর্মী বলছি এই বক্তব্য উনি দিতে পারেন না। দলের কাছে আমি অবশ্যই আমিও চাইবো যে দল অবশ্যই এটা দেখবেন, আমি এটার উপরে কি করা যায় সেটা দলীয় ভাবে সাংগঠনিক অবস্থান নেব, এবং সেই জায়গাটা অলরেডি লেট হয়ে গেছে। না না, হ্যাঁ এটা বলতে হবে, এটা আমরা জনগণের উচিত তো ওনার ভোট বন্ধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া উচিত। যখন 16 বছর ওরা কোনো কথা শুনছেন না, 16 বছর কোনো কথা শুনছেন ওনার না, উনি শুধু তাই রাজশাহীতে আম খাইছে আর আসছে এখানে প্রবাসীদের ভোটের অধিকার। আমি আবারও বলতেছি, উনি কিভাবে কোন অ্যাঙ্গেলে এই জিনিসটা বলতে গেলেন না, আমার কাছে তার বক্তব্যটা আমি নিজে ব্যক্তিগতভাবে বলি যে এটা ঠিক করে নেই, উনি প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে এটা বলতেই পারেন না, ওরে সর্বনাশ কি বলে, এটা হয় না, এটা হয় না, এটা মানে আমি আবারও বলতেছি এটা ব্যক্তিগত বক্তব্য হতে পারে, দলের ব্যক্তিত্ব হবে না, দলের পক্ষ থেকে এটা আমি এটা কঠোর প্রতিবাদ, আমি দলের পক্ষ থেকে প্রতিবাদ। মধু সাহেব, আপনি আজকে যা কথা বলতেছেন, আপনি কথা বলছেন অন বিহাফ অফ ইউকে বিএনপি, এখন নাথিং ইজ পার্সোনাল, on behalf of BNP, UK BNP। না, এখন তারপরে একটা ব্যক্তি সত্য রয়ে গেছে। আমি যখন বলি যে আমি এখন বিএনপি পক্ষে, আমি বলি আমার পার্সোনাল ক্যাপাসিটি, আমি ভুল করবেন, আপনি যখন ভুল করবেন, এমন কোন মহাভারত অশুদ্ধ করার কথা বলবেন, তখন আগামী কালকে মিস্টার কসর এম আহমেদ এবং যারা এম এ মালেক সাহেব আপনাকে ডেকে নিয়ে বলবেন দিস ইজ রেজিগনেশন লেটার। আমি বুঝতে পারছি আপনি যেটা ইন্ডিকেশন করতেছেন, জনগণ প্রবাসীদের ছাড়া অবশ্যই আমার মনে হয়
না, আমার পার্টি থেকে নিশ্চয়ই এটা বিষয়ে তদন্ত হচ্ছে, you, কিছু thank একটা you. হবে ইনশাআল্লাহ, আশা Thank করা you, যায়। thank you, yes. তো সেই জায়গায় আমরা পরের প্রশ্নগুলোতে আসি। অনেকগুলো প্রশ্ন। আমি কথা আপনাকে আসছি, আমি সময় দিচ্ছি সবাই, বলেন। সরি, নেক্সট। না, না, ভোট next. আওয়ামী লীগের সব ভোট কি আপনারা পাবেন নাকি একদিন কলার? আচ্ছা, না, আওয়ামী লীগের বিষয়টা হচ্ছে যে দেখুন, আসলে বর্তমানে আমরা প্রথম বিএনপি সবসময় জনগণের গণতান্ত্রিক আর ডেমোক্রেটিক দল হিসেবে আমরা নিজেদেরকে এস্টাবলিশ করি এবং আমরা সেটাকে প্রচার করি, আমরা জনগণের কাছে যাই এবং জনগণের ডেমোক্রেটিক ভ্যালুকে সামনে রেখে আমরা কিন্তু 31 দফা দিয়েছি। তো 31 দফার ভিতরে কোথাও কি লেখা আছে যে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটা দফা 32 দফা দিয়েছি নাকি? আমরা সেটা কখনো সেটা করি না। আমরা জনগণের সম্পৃক্ততার মাধ্যমে আগামী জুলাই চেতনার সাথে অ্যাডজাস্ট করে এই সনদকে সামনে রেখে আমরা আমাদের জনগণের কাছে যাওয়ার জন্য নেতার নির্দেশনা প্রত্যেকবার আমরা ফলো করতেছি এবং নেতা বারবার করে আমাদের নির্দেশনা দিচ্ছেন, কড়া করে শাসন করছেন। আজকেও দেখুন, একটা গ্রুপিং এর এলাকার গ্রুপিং কথা বলছেন। হ্যাঁ, আমার বাড়ি নেত্রকোনা জেলা পূর্বদলা থানায়, এবং সেখানে যদি গ্রুপিং থাকে, সেই গ্রুপিংটা চাঁদাবাজি থাকে, তাহলে অবশ্যই সে চাঁদাবাজির জন্য পুলিশে ধরে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আজকে আমি অবশ্যই প্রথম কথা হলো যে চাঁদাবাজি আমার এলাকায় আমার আসলে কোনো কন্ট্রোল করতে হবে, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহযোগী থাকে ইনশাআল্লাহ আমরা পারবো। কিভাবে কোন প্রসেসে? হ্যাঁ, কিভাবে কোন প্রসেসে? অবশ্যই আমার আপনি প্ল্যান বলতে হবে কোন প্রসেসে? আমার প্ল্যান যেটা হচ্ছে যে বিএনপি যে বর্তমান বিএনপি আগের বিএনপি না, আজকের চিটাগাংয়ের যে একটা কিভাবে বুঝবো নিজের দলের দেশের জন্য কোন করলেন? আজকের চিটাগাং শহরে একটা কনভেনিং কমিটিকে বিলুপ্ত করা হয়েছে। জানেন এটা কেন করা হয়েছে? আমাদের বিএনপি দুই গ্রুপের ভিতরে মারামারি হয়েছে এবং সে মারামারির প্রেক্ষিতে কমিটি বাতিল করা হয়েছে। সাংগঠনিক প্রসেসের প্রক্রিয়া ইনস্ট্যান্ট। আমার পূর্বদলা থানাতে সংগঠনটা, আপনি তো ছোট সংগঠন, আপনি তো বড় সংগঠনের কাজগুলো আপনাকে তো দলীয় শৃঙ্খলা আনতে হবে। আমার পূর্বদলা থানার ছাত্র দলের সভাপতি কোন একটা নারীর সাথে একটা মানে অশ্লীল আচরণ করেছিল, তাকে আধা ঘন্টার ভিতরে বহিষ্কার করা হয়েছে। স্রেফ আধা ঘন্টার ভিতরে তাকে কমিটি থেকে বরখাস্ত করা হয়েছে। তো হোয়াট ইজ দিস? আর কতজনকে বহিষ্কার হয়েছে আপনি খোঁজ খবর রাখেন? অনেকের ডিমোশন, প্রমোশন সবকিছু হচ্ছে। ভাই, একটা দলকে আমরা যতটুকু সম্ভব শাস্তির শৃঙ্খলা ভিতরে আনার চেষ্টা করছে এবং আমাদের নেতা জননেতা তারেক রহমান তার প্রত্যেকটা ভিডিও বার্তার ভিতরে প্রথমেই থাকে যে এইবারে নির্বাচন কিন্তু আগের 10টা নির্বাচনের মতো হবে না, জনগণের কাছে যাইতে হবে, চাইতে হবে, তাদের মন জয় করে তারপরে জনগণের সরকার হইতে হবে। জনগণের সরকার হচ্ছে আপনার মাঠে যান 31 দফা নিয়ে আমাদেরকে প্রত্যেকের ঘরে ঘরে উঠানে যাওয়ার জন্য ওরা ক্লিয়ার নির্দেশনা, আর শৃঙ্খলার জন্য প্রত্যেকদিন বহিষ্কার করেছে, কমিটি ভাঙতেছে। আবার গণতন্ত্রকে মানে নিজের ভিতরে ধারণ করার জন্য প্রত্যেকটা দিন আমাদের নেত্রকোনা জেলার প্রত্যেকটা থানাতে এখন সরাসরি ভোটের মাধ্যমে আমরা আমাদের কমিটিগুলো দিচ্ছি। বা এটা একটা একদিনের সংস্কার জন্য একদিনের সম্ভব না। আমি আপনার বিচারের ক্ষেত্রে এখানে বলি একটা জিনিস আমি বলি, বাস্তবিক একটা জিনিস বলি। আপনারা সাময়িক বরখাস্ত দেন, 3-4 মাস পরে যাকে বরখাস্ত করেন তা উনি হয়ে যান ত্যাগী নেতা। ওনার যদি পদ থাকে সাধারণ সম্পাদক, পরবর্তী কাউন্সিলে উনি সভাপতি হয়ে যান, বিকজ ওনার ট্যাগ থাকে ত্যাগী নেতা, বহিষ্কৃত নেতা। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি। আপনারা যে চর্চা শুরু করছেন যে শাস্তি বলেন, এই শাস্তি না, এটা উপহার। আপনি বলতে পারেন বাংলাদেশের অতীত কালচারের কথা চিন্তা ভাবনা করে আপনি সেটা বলতে পারেন, কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে আর বর্তমান তারেক রহমানের নেতৃত্বে এবং তার প্ল্যান পরিকল্পনা 31 দফার ভিত্তিতে নতুন বাংলাদেশকে আপনি জাস্টিফাই করার সময় এখন। আমি एग्जांपल এই গভর্নমেন্ট যখন আসবে, বিএনপি গভর্নমেন্ট যে প্রতিষ্ঠিত হবে, তাকে একটা বছর সময় দেওয়ার পরে যদি আপনি ডায়লগটা দিতেন তাহলে আমি বলতে পারতাম ইয়েস আমরা এখন রং জায়গায় আছি। আমি আরেকটা প্রশ্ন করে কলে যাব। প্রশ্নটা হচ্ছে, একজন কলার প্রশ্ন করেছেন যে সালাউদ্দিন সাহেব এস আলমের মানে সবকিছু উনার নেতৃত্বে আছে, এটা সত্যি? না, এটা সত্যি না। এটা সত্যি সবকিছু নেতৃত্বে বলা যায়, কাগজে কলমে তো সমস্যা। এস আলম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কোম্পানি হাউসে যান, আমাকে বলেন। না না না, কোম্পানি হাউস দরকার। কোম্পানি হাউসে যা দেখেন তার ডিরেক্টরশিপ কে নিছে কোম্পানি। না না, এটা কি সত্যি? ভালোভাবে বলেন। সালাউদ্দিন সাহেব কি এস আলমের জিনিসপত্র ভোগ করতেছে, এটা সত্যি? এটা কলা যে বললেন না, এটা উনি ট্রাস্টি, এটা সত্যি? আচ্ছা, তা আমি সেই কথা বলতে সালাউদ্দিন সাহেবের উনি ট্রাস্টি, এটা সত্যি? সালাউদ্দিন সাহেবের সমস্ত সম্পত্তির দায় দায়িত্বের হিসাব আমি ব্যক্তিগতভাবে দিতে পারি না, এটা বিএনপির পক্ষ থেকে আমার এটা আপনাকে জিজ্ঞেস করেন। আমার প্রশ্ন আপনাকে বলি, আমার আপনি এটা অ্যাভয়েড করে যাচ্ছেন। না, আমি কারো ব্যক্তিগত কে কার সম্পত্তি হোল্ড করে, আপনি কার সম্পত্তি হোল্ড করেন আমি বলবো কিভাবে? ফারুক ভাই, আমি একটা প্রশ্ন অ্যাড করি। নট এ স্মল পারসন। না না, স্মল এন্ড নল পারসন, বাট আপনি আবার যেভাবে বলতেছেন উনি ওই কোম্পানিকে ধারণ করেন, তাহলে কোম্পানি হাউস পাবলিক জয়েন্ট স্টক কোম্পানি রেজিস্ট্রি যা দেখেন সেখানে তার কি অবস্থা। আর উনি আবার ট্রাস্টি হিসেবে অঘোষিত। আপনি ভূতের মুখে রাম না, আপনি এসে বলাতে মধুবের কাজটা সহজ করে দেই, আমাদের সাথে করেন, মধুবের কাজটা সহজ করে দেই। আমি জিনিসটা আমি একটা বিমানবন্দরে নামার পর উনি কার গাড়িতে ইউজ করছেন? গাড়িতে কার ছিল?
তখন উনি বেনিফিশিয়ারি ছিলেন। উনি এটার ব্যাপারে বক্তব্য এবং এই ব্যাপারে তার দল গাড়ি থেকে- ছিল। এই এই যে ব্যাপারে এস আলম টাকা নিয়ে- তাকে এই ব্যাপারে শোকজ করা হয়েছে। এক মিনিট, সে উত্তর দিয়েছে। যে এস আলম টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে, ব্যাংক লুট করে নিয়ে বেগন পাড়াতে হাজার হাজার ইনভেস্ট করছে, কোটি মিলিয়ন পাউন্ড ইনভেস্ট করছে। যে এস আলম দুবাইতে ইনভেস্ট করছে, সিঙ্গাপুরে কার টাকা? জনগণের টাকা, রিক্সাওয়ালার টাকা, বাংলাদেশের টাকা, বিএনপির টাকা, গণ অধিকার পরিষদের টাকা, জামাতের টাকা। সে এস আলমের গাড়িতে আপনি উঠতে হবে, আপনি ট্যাক্সিতে করে দেন। না সেটা ব্যাপারে তাকে শোকজ করা হয়েছে তার দল থেকে। দল থেকে শোকজ করার পরে একটা উত্তর এসেছে। উনি বলছেন যে উনি মানে জানতেন না আসলে কার গাড়িতে উঠছে, কোন গাড়িতে উঠছে, এটা আপনি কিভাবে আমাকে এটা বুঝাচ্ছেন যে উনি জানতেন না? এটা তার ব্যাখ্যা দিয়েছেন উনি। যে কেউ আমি গাড়ি, এই ব্যাখ্যাটা তো আমি দেব না। আমি গাড়ি নিয়ে গেলে আমি দেব না। আমি গাড়ি নিয়ে গেলে আমার গাড়িতে উঠে যাবে। আমি উনাকে তার দলীয় শৃঙ্খলা ভিতরে আনার জন্য তাকে শোকজ করা হয়েছে। ওই গাড়িতে রাখলে এখনো চলে। দ্য থিং ইজ দ্যাট কেউ যদি দলের শৃঙ্খলা বিরুদ্ধে কোনো কিছু করেন, এখনো নাকি ওই গাড়িতে চড়ে? এটা ইটস আপ টু ইউ, যে বলতে পারেন চড়ে, এখন বলতে পারেন, আমি জানি না। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কলার সাথে কথা বলে আসছি। আমি আপনার সাথে কথা বলবো। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। এই ইন্টারেস্টিং অনেকগুলো জিনিস বের হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন ভাইয়া দুইটা। একটা হচ্ছে আপনাদের এখানে দেখতেছি যে বিএনপির ভাই এবং জাতীয় পার্টির ভাইকে এক পাশে রেখেছেন, আর আরো দুইজন ভাই গণ অধিকার পরিষদের এবং জামাতের ভাইকে একসাথে রেখেছে, দেখে খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনারা এই যে আপনারা পাপি আপা যে কথাটা বলছেন আমাদের প্রবাসীদেরকে নিয়ে, হ্যাঁ, এটা কিন্তু এখনো কিন্তু বিএনপির পক্ষ থেকে কোন রকম যে সরি বলে কোনো কিছু এখনো বলা হয় নাই। এবং জাতীয় পার্টি আমরা জানি যেখানে ওরা দূষর ছিল আওয়ামী লীগের, যেখানে আপনি আপনার অনুষ্ঠানে জাতীয় পার্টিকে নিয়ে এসেছেন, তাহলে আওয়ামী লীগকে কেন নিয়ে আসেন না ভাই? আনা উচিত হয়েছে বলছে ওনাদের বন্ধু মন খারাপ, ওনার মন খারাপ ভাই, বুঝছেন তো? আপনি কাটাকে নুনের ছিটা দিলেন। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। উনি এখনো জাতীয় পার্টি যে আওয়ামী লীগকে মিস করে মনে প্রাণে আবেগ দিয়া, তার প্রমাণে বেড়েছে সাহেব। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। জি জি, আপনার প্রশ্ন। স্যার, আপনি যদি অনুমতি তাহলে আমি 5 অগাস্টের যে অভ্যুত্থান হয়েছে তার আর্কিটেক্ট যে ছিল, আপনার কথাটা ব্রেক করে আসছে, আপনি মানে টিভির সামনে একটু পাশে গিয়ে বলেন আমাকে প্লিজ। শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে 5 অগাস্টের বিপ্লবের যে আর্কিটেক্ট ছিল, হ্যাঁ, যে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে, সেই খায়রুল হক সম্পর্কে আমি দু একটি কথা বলতে পারি? জি জি, বলতে পারেন। যাকে হ্যান্ডকাপ করা হয়েছে, পড়ানো হয়েছে। একটা কথা আছে, বিচারপতি তোমার বিচার করবে তারা, হাত দেখেছে ওই জনতা। শেখ হাসিনা দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসলো, সে বুঝতে পারলো কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হলে সে ক্ষমতায় থাকতে পারবে না, নিরপেক্ষ নির্বাচন হলে। তাই সে একটা নীল নকশা তৈরি করলো, আর এই নীল নকশার আর্কিটেক্ট দিল এই খয়রুল হক সাহেব। যে রায় দিল, সম্পূর্ণ রায়, তাতে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে দিল, আর শেখ হাসিনা সেটা পার্লামেন্টে খবর দিল, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। নতুবা শেখ হাসিনা এই ক্ষমতায় 15 বছর ক্ষমতায় থাকতে পারতো না। খয়রুল হক এত কঠোর আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ পন্থী ছিল, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বললে আইনত দণ্ডনীয় হবে, সে তার রায়ে বলল। বেগম খালেদা জিয়াকে দরজা ভেঙ্গে, বেডরুমের দরজা ভেঙ্গে তাকে একটা বয়ে বের করে দিয়েছিল, তার আর্কিটেক্ট সেই ষড়যন্ত্রকারী সেই ছিল। আজকে সে কাঠকড়া, তার হাতে এই লকআপ করানো হয়েছে। আমি চাই তার যে উপযুক্ত বিচার হোক। Justice must be done and must be seen. Thank you very much. Thank you very much. আপনি যে কথাটি বলছেন, যদিও আজকে সাবজেক্টের বাইরে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশের গণতন্ত্রের হত্যাকারী হচ্ছে খায়রুল হক সাহেব। এবং আমি জানি একজন প্রধান বিচারপতিকে হ্যান্ডকাপ পরানোর কখনো উচিত না, বাট আমি পক্ষে। এবং আমি এই জন্য অনেকে অনেক কমেন্ট করছে যে প্রধান বিচারপতিকে, সাবেক প্রধান বিচারপতি কীভাবে হ্যান্ডকাপ পরা। আরে হ্যান্ডকাপ নেই, তারা তো জনগণের মিরপুর স্টেডিয়ামে না মাঝখানে দাঁড়া করে ইট মারানো উচিত,
একমাত্র হি ইজ দ্য পারসন যে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করছে। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। ওনাদের খারাপ লাগতেছে কারণ ওনাদেরকে সহযোগিতা করছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য। সিংহাকে কিক করা হয়নি। আপনার প্যানেলতে সালাম করিল। আপনার কাছে বড় সুন্দর লাগে আমার জাতীয় পার্টি বাইরে সব সময় সব চ্যানেল গিয়া জাতীয় পার্টি মনে হয় বাসি গেল নাকি তাই বিপদ থেকে বাসি গেল না আওয়ামী লীগ জাতীয় পার্টি বন্ধুরাম বুঝনি গাছ খুদি খুদি বাসি যান নাকি আমার তো লাগে হলো বাসি। খুব সুন্দর অবজারভেশন। আচ্ছা, হেভি অবজারভেশন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আওয়ামী লীগ বাইরে হইবা বুঝনি জনগণে এবার দড়ি লিখবে, সে বেশি নিরাই বইতা হোকা না জনগণে দড়ি লিখবা না সে বিপদে পড়ে যাইবা, মানে চুপচাপ থাকতেই তো বহুতা বুঝনি আওয়ামী লীগ সাহায্য করা যাইব না, এখন জনগণও লাইন আইয়া হোকা জি না জনগণে এখন দড়ি লিখবা। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি ব্যারিস্টার হামিদ সাহেবের কাছে প্রশ্ন রেখে গেলাম, চুপচাপ থাকেন ভাই, যাতে জনগণ ধরে ফেলে ঝামেলা আছে। যাই হোক, পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। টিভির সাউন্ড একটু কমান প্লিজ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতাল্লাহ ফারুক ভাই, আপনাদের সবাইকে খুব ভালো লাগছে দেখে। থ্যাংক ইউ। আমার দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আমিনুল ভাইকে। জি, শুনতে পাচ্ছেন? যে এই যে বস্তা পচা রাজনীতি বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি যারা ক্ষমতায় না গেলে ভালো সাধু, আর ক্ষমতায় গেলে ওদের ফ্যাসিজম বা অত্যাচারী বা দুর্নীতিটা চলে আসে। সো গণ অধিকার পরিষদ ক্ষমতায় গেলে ওরা কিভাবে এটা মোকাবেলা করবে, কিভাবে এটা কন্ট্রোল করবে, এবং গণ অধিকার পরিষদ নির্বাচন নিয়ে কি পরিকল্পনা, ওরা কি সব আসনে কি ওরা মনোনীত করতে পারবে ওদের এমপি, একটা প্রশ্ন। আর সেকেন্ড হচ্ছে জাতীয় পার্টির যিনি ভাই, ওনার নামটা আমি ভুলে গেছি, উনি যে বললেন যে শেখ হাসিনা এখনো বাংলাদেশে অনেক জনপ্রিয়, এই যে উনি যে জরিপটা করলেন, এটা কি জাতীয় পার্টি নিজ উদ্যোগে এই জরিপটা করে রেজাল্টটা পেয়েছেন, না এটা ওনার ব্যক্তিগত মতামত? কারণ উনি তো জাতীয় পার্টির হয়ে কথা বলছেন, উনি যেটা বললেন যে শেখ হাসিনা এখনো বাংলাদেশে অনেক জনপ্রিয়, এটা উনি কিসের মাধ্যমে পেলেন এবং এইটার ব্যাখ্যাটা উনি কিভাবে দিবেন, যে উনি আসলে এই জরিপটা কিভাবে করেছেন এবং রেজাল্টটা কোথা থেকে পেয়েছেন, এই আমাদের তথ্যটা দেওয়ার জন্য অনুরোধ করবো ওনাকে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের ব্যারিস্টার এনামুল হক সাহেব উনি বলবেন যে শেখ হাসিনা জনপ্রিয়, উনি এই জরিপটা কোথায় পেয়েছেন। যাই হোক, আর হচ্ছে যে গণ অধিকার পরিষদের ভাই প্রশ্ন নোট করছেন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। টিভির সাউন্ড কমান আগে, তারপর আমি কথা বলবো। যারা লাইনে বসে আছে একটু পরে আসবো। আমি যাচ্ছি জামায়াত ইসলামী, আপনার কাছে অনেক প্রশ্ন আপনার কাছে। সেই প্রশ্নগুলোর মধ্যে আই এম সারপ্রাইজড যে পাপিয়া আপা যে কথাটা বলছেন বিএনপি, যে প্রবাসীদেরকে নিয়ে যে কথা বলছেন, জামায়াত ইসলামী এটা নিয়ে একটা কমেন্টসও করে নাই। তারাও চায় না প্রবাসীদের ভোট, তাই না? জামাতও চায় না। জামাত ইসলামীর ম্যান্ডেটের মধ্যে স্পষ্টত জামাত ইসলামের আমিরও এই ব্যাপারে ঘোষণা করেছেন যে আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই। আমিও গতকাল একটা প্রোগ্রাম করেছি স্ট্যান্ড ফর বাংলাদেশের ব্যানারে, আমি সেখানে সভাপতি ছিলাম, সেখানে আমাদের বেস্টার নাজিব ভাই ছিলেন, অনেকেই ছিলেন, যে আমরা 1.5 মিলিয়ন প্রবাসী, মানে 15 মিলিয়ন প্রবাসীর ভোটাধিকার নিশ্চিত হোক। আর এখন যদি এটা না হয়, এটা আর কখনো বাংলাদেশে হবে কিনা সন্দেহ আছে, কারণ 53 বছরে পারেনি। এখন প্রযুক্তি এমন পর্যায়ে উপনীত হয়েছে, এটা এখন খুবই সম্ভব। এবং এখন না আপনারা তো কোনো কমেন্টস করেন নাই না, আমরা করেছি। আমাদের আমির সাহেব স্পষ্টত বলেছেন এ ব্যাপারে যে আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত চাই, এই সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে, এটা আমরা বিশ্বাস করি। সকল ধরনের সহযোগিতা আমরা সরকারকে করব। যদি বাংলাদেশের 146টা মিশন বিভিন্ন দেশে কাজ করে, 146টা মিশন যদি কাজ করতে পারে, তাহলে সেখানে পুলিং স্টেশন দিতে সমস্যা কোথায়, ভোট কেন্দ্র হতে সমস্যাটা কোথায়? আমরা চাই প্রতিটা প্রবাসী যাতে ভোট দিতে পারে, তাদের দেশে থাকলে যেরকম ভূমিকা রাখতে পারে, ঠিক এখানেও থেকেও যাতে সে ওইরকমভাবে ভোটটা দিতে পারে, এটা নিশ্চিত হোক। আর পাপিয়া আবার যেটা বলেছেন, আমি জানি না এটা কি স্লিপিং টাং কিনা, তবে
উনি আমার কলিগ ঢাকা বারে আপনি তাহলে অপরাধী না, ঢাকা জজ কোর্টে উনি তাহলে আপনি অপরাধী, প্রবাসীদের কাছে আপনি অপরাধী, কলেক্টর দিক বলা দরকার আমি এটা নেই। বলতেছি না, উনি ঢাকা জজ কোর্টের আইনজীবী, আমিও সেই একই কোর্টের আইনজীবী ছিলাম, সেই হিসেবে একজন লোক যখন অন্যায় করে, ওবায়দুল কাদের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, কেউ ঢাকা ইউনিভার্সিটি নাম মুখে আনে না। আমি ওনার পেশাগত লাইফের কথা বলছি, কিন্তু উনি কেন এটা বললেন এটা আমার বোধগম্য। প্রবাসীদের অনেক অবদান, 71 বলেন 50 সব সময়, আর প্রবাসীদেরকে ভোটার অধিকার দিবেন। আপা যেটা বলেছেন এটা অবশ্যই উনি ঠিক বলেন, এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, ওনাকে এটা পরিবর্তন করতে হবে। এটার ব্যাপারে বিএনপি অবশ্যই খুব দ্রুত আমার মনে হয় স্টেটমেন্ট দেবে। আর গভর্নমেন্ট কেন কালক্ষেপণ করছে? আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো কি নির্বাচন দিতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে এখন পর্যন্ত আসানোর কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। কেন এটা হচ্ছে? জামাত কি কোনো পদক্ষেপ নিয়েছে? সরকারকে বলেছে? জামাতের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছে, জামাতের পক্ষ থেকে সরকারকে এই ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে, কোথায়, কখন, কোথায়, কিভাবে, এবং নির্বাচন কমিশনের ব্যাপারে কথা বলা হয়েছে জামাতের পক্ষ থেকে, যাতে দ্রুত যতটুকু জানি নির্বাচন কমিশন সম্ভবত প্রবাসীদের ভোটাধিকার ব্যাপারে সম্মতি দিয়েছে এবং তারা অ্যাক্টিভ, এবং তারা কাজ করছে। প্রধান নির্বাচন কমিশন এটা নিয়ে প্রক্রিয়া, যতক্ষণ পর্যন্ত এটা প্রজ্ঞাপন না তার পজিটিভ দে আর টেকিং ইনিশিয়েটিভ, অলরেডি এটা মিডিয়াতে আসছে, দেখেছে যে তারা রিসার্চ করেন তারা কিভাবে এটাকে ভোটটাকে কাস্টিং করা যায় এবং সেটা কি প্রসেসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সহযোগিতা, টেকনোলজি সহযোগিতা নিচ্ছে। আমরা আশা করি এটা একদম মোক্ষম সময় এটা নিশ্চিত হয়, এখন মোক্ষম সময় আমরা আশা করি ইনশাআল্লাহ এটা নিশ্চিত হবে। জামাত এই ব্যাপারে স্পষ্টত তাদের অবস্থান জানিয়েছে যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত যাতে খুব দ্রুত এই গভর্নমেন্ট করে। আমাদের আমির সাহেব স্পষ্ট বক্তব্য দিয়েছে এই ব্যাপারে। ধন্যবাদ আমিনুল সাহেব, আপনার জন্য অনেক প্রশ্ন, আপনার জন্য 2.5 মিনিট বলেন তো। ওকে, আমার কাছে অনেকগুলো প্রশ্ন, আমি নোট করছি প্রশ্নগুলো। আমি প্রথমে আমাদের যুক্তরাষ্ট্র থেকে রাহাত ভাই যে প্রশ্ন করছেন, গণ অধিকার পরিষদ যুক্তরাষ্ট্র থেকে গণ অধিকার পরিষদ জোট করবে কিনা? গণ অধিকার পরিষদ জোট করতে চায়, জোট করবে, কারণ এই মুহূর্তে যদি আমি বাস্তবিক অর্থে বলি, বিএনপি একটা বড় দল, বিএনপির সম্ভাবনা কোনো মানে সমসাময়িক এত বড় দল বাংলাদেশে এখনো পর্যন্ত নাই। এই মুহূর্তে বিএনপির মতো দলকে আপনি যখন ট্যাকল করবেন, তখন বিপক্ষে যদি আপনি অবস্থান করতে চান, আপনার একটা বড় জোট দরকার। আমি মনে করি নৈতিকভাবে আমাদের সাথে যাদের মিল আছে, যেমন আপনার এনসিপির অনেক জায়গায় আমাদের মিল আছে, জামাতের অনেক জিনিসই আমাদের মিল আছে, যদি আমাদের কিছু ছাড় দেওয়ার মানসিকতা থাকে প্রত্যেক দলের, আমরা জোট করতে চাই। কয়টা আসন দিতে হবে না, এটা হচ্ছে ইন্টারনাল ডিসকাশন, সব ডিসকাশন তো আপনি পাবলিকলি বলতে পারবেন না। সো এই ডিসকাশনটা হচ্ছে, আশা করি আমরা তফসিল যখন ঘোষণা হবে হয়তো আরো ভালো জিনিস জনগণ শুনতে পারবে। যদি না হয় তখন আমরা 300 আসনে প্রার্থী দিব। সেই প্রেক্ষিতে অলরেডি আমাদের স্ট্রেংথ আছে, সেই প্রেক্ষিতে আমাদের 1400+ আমাদের সিবি জমা হয়েছে, 1400+ সিবি জমা হয়েছে শুধুমাত্র, এবং এই ক্যান্ডিডেটগুলো কিন্তু ছোটখাটো ক্যান্ডিডেট। যদি আমরা জামানত যে হারাই, মনে করেন আমাদের 300টার মধ্যে 300টাতে জামানত হারাইছি, তখনও কিন্তু আমরা একটা প্রসেসে যাবো। আমরা বিশ্বাস করবো আমাদের যে ফিলোসফি আছে, ফিলোসফি নিয়ে আমরা আগাই যাব। এটা হতে পারে, আপনি যদি ইমরান খানের এক্সাম্পল ধরেন, ইমরান খান প্রথম যখন নির্বাচন করে, প্রথম নির্বাচনে ইমরান খান নিজে ফেল করছে, পরে 10-20 বছর পরে কিন্তু ইমরান খান ঠিকই ক্ষমতায় আসছে। তো আমরা বিশ্বাস করি, প্রসেসে বিশ্বাস করি, আমাদের নৈতিকতায় বিশ্বাস করি। আমাদের ইমরান, আপনি যদি ইমরান খানকে বলেন, আমাদের বিপি নূর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি মানে বুঝেন মানে হচ্ছে বাংলাদেশ সেকেন্ড পার্লামেন্টের বিপি, সেকেন্ড পার্লামেন্ট। আপনি যদি পার্সোনালি নিয়ে যদি বলেন, এটা হাসিনাও বলতো, হাসিনা আজকে কোথায়, কারা হাসিনাকে বলে দেশ থেকে বিতাড়িত করছে, এটা বুঝতে হবে। আজকে আসিফ নাহিদ সুলতান মনসুর, তারপরে তোফায়েল আহমেদ এদের কথা বলতে যাচ্ছেন। আজকে যদি আপনি চিন্তা করেন, আজকে আসিফ নাহিদ আখতার এরা কারা? এরা সবাই বিপির পিছনে রাজনীতি করছে, বিপির কাছ থেকে রাজনীতি শিখে রাজনীতি করছে। তো সময় সবসময় ভালো যায় না, এটা আমরাও জানি, আমাদের জন্য শুভকামনা থাকুক, আমরাও জানি। তো আমরা প্রস্তুত আছি। আমি পরবর্তীতে যে মধু সাহেবের একটা জিনিস হচ্ছে, ওনাকে প্রশ্ন করেছিল প্রবাসীদের ভোট নিয়ে, উনি আসলে ওনারা কোনো সুখোজ করেন নাই, ওনাদের যে নেত্রী কমেন্ট করেছেন, ওনাদের আসলে কোনো পরিকল্পনা নাই। যদি থাকতো তাহলে প্রবাসীদের নিয়ে 54 বছরে ওনারা 4 বার ক্ষমতায় ছিলেন,
4বারে ওনারা কিন্তু এটা বাস্তবায়ন করতে পারতেন, ওনারা করেন নাই। তো আমি মনে করি না, এখন উনিও হয়তো খুবই ভালো মানুষ, বাট ওনার দলের বাকিরা এত ভালো মানুষ না। আমরা দেখেছি কীভাবে দেখেছি, আমরা দেখেছি প্রায় 150+ নিজেদের মধ্যে মারামারি করে খুন করা হয়েছে। সো যারা নিজেদেরাই সেফ না, জনগণকে কিভাবে ওরা ভালো এই কথাটা বলার আগে আপনাদের দুই টুকরা হওয়ার বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার ছিল। এরপরে আমরা তো কাউকে খুন করি নাই, দুজন আপনারা তো প্রতিদিনই খুন করেন, প্রতিদিনই আপনাদের দলের মধ্যে খুন করেন। দলের ইন্টারনাল বিষয়গুলো নিয়ে আপনি মন্তব্য করার আগে নিজের দলটাকে একটু সেফ রাখার চেষ্টা করেন। পরে বলি। আর আমার আরেকজন ভাই প্রশ্ন করছেন, গণ অধিকার পরিষদ যদি ক্ষমতায় যায় কী হবে? আসলে বাস্তবিক অর্থে এই মুহূর্তে আমরা ক্ষমতায় যাব এইটা আমরা আশা করতেছি না। আমরা মনে করি যদি একটা সামগ্রিক জোট হয় হয়তো এটা ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে। পাশাপাশি আমরা যারা চেয়েছিলাম যে পিআর পদ্ধতি, তখন যেটা হয় তখন সামগ্রিক একটা ইনফ্লুয়েন্স থাকতো সব দলের, যারা মানুষের অ্যাকচুয়াল ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা যাইতো। পাশাপাশি যে হায়ার লেভেল যেটা আছে, হায়ার লেভেলে যদি এই প্র্যাকটিসটা করা হয়, আই থিঙ্ক এখানে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। না, কিন্তু গণতান্ত্রিক দল হিসেবে এখন আমি বলি, আমরা গণ অধিকার পরিষদ প্রবাসীদের জন্য কি চাই, আমাদের স্টেটমেন্ট ভেরি ক্লিয়ার। আমরা বলছি বাংলাদেশে বিভিন্ন সময় আমরা দেখেছি কোটা সিস্টেম আছে, নারীদের জন্য কোটা সিস্টেম আছে। প্রবাসী হচ্ছে প্রায় 15 to 20 মিলিয়ন, 15 to 20 মিলিয়নের জন্য আমরা বলছি 10% আপনি কোটা সিস্টেম করে দেন। প্রবাসীদের মধ্যে থেকে প্রবাসীরাই প্রবাসীদের নেতা তৈরি করবে, নেতা বাছাই করবে, ওদেরকে ভোট দিবে, ওরাই ক্ষমতা যাবে, পার্লামেন্টে রিপ্রেজেন্ট করবে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। ধন্যবাদ। ওখানে আবার কোটা বিরোধী আন্দোলনের পরে এখন আবার কোটা যাচ্ছেন না, কোটা বিরোধী না, আপনি প্রবাসীদেরকে কোনো না কোনো ফরম্যাটে আপনি রাখতে হবে। আপনি এত বড় একটা জনগোষ্ঠীকে আপনি বাদ দিতে পারবেন না, যারা তাদের বাংলাদেশ চালায়। আমি বাংলাদেশ চালাইতেছি, আবার আমার কোনো ক্ষমতা নাই। না, আপনি যেটা বলছেন যে এটা এরকম সিস্টেম সারা বিশ্বে কোথাও না। ভোট অধিকার যে ভোট দিবেন, কিন্তু ভোটের জন্য তাদেরকে আলাদাভাবে কোটা সিস্টেমের রিপ্রেজেন্টেটিভ দিতে হবে, এটা একটু বেশি হয়ে যাবে। আমরা বলছি এটা আলোচনা হতে পারে, এটা ডিফারেন্ট ওয়েতে হতে পারে। না না, ঠিক আছে, আপনি প্রস্তাব একটা মাস কন্ট্রিবিউশন উইথ ডিউ রেসপেক্ট, ঠিক আছে, আপনি একটা প্রস্তাব করতেই পারেন। ওনাটা প্রস্তাব করতেই পারেন। কনস্টিটিউয়েন্সি হলো আমাদের মূলত যে ভৌগোলিক অবস্থান আছে, ভৌগোলিক অবস্থানের ভিতরেই প্রার্থী দিতে হবে। ভৌগোলিক অবস্থানের ভিতরে এতদিন নির্বাচন হয়েছে। এখন ভোটাধিকার নিশ্চিতের ব্যাপারে যারা বহির্বিশ্বে আছে, ভোট দিতে পারবে, প্রার্থী হতে পারবে, কিন্তু এটা কনস্টিটিউয়েন্সির ওই যে আমাদের নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি আছে এর ভিতরের জন্য। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। এখন ইংল্যান্ডে না হয় বড় সভা দেখতেছে, কিন্তু আপনি বাহরাইনে কি করবেন, সৌদি আরবে কি করবেন, ইসরায়েলে কি করবেন? এখানেও আমরা একটা সলিউশন প্রপোজ করছি নির্বাচন কমিশনকে। আমরা প্রপোজ করছি আমাদের গণ অধিকার পরিষদের প্রবাসী সংগঠন 60টা দেশে অপারেশন আছে, 60টা দেশের আমরা ভলেন্টিয়ারি কাজ করার জন্য বলছি। এরকম আমি বিশ্বাস করি এরকম আরও বিভিন্ন সংগঠন আছে যারা ভলেন্টিয়ারি কাজ করবে। তখন কি হবে, যখন আপনি এই ভলেন্টিয়ারি সংগঠনগুলোকে আপনি নেবেন, আপনার যে কনসুলেটগুলো যদি এইগুলাকে সমন্বয় করে, তাহলে প্রবাসীদের ভোটাধিকার কোনো ব্যাপারই না। ভোট দেওয়ার বিষয়টা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনারা ভোট নিতে পারে, কিন্তু মদুদ সাহেব আপনাকে ধন্যবাদ। বহির্বিশ্ব থেকে এমপি আসে আপনাকে ধন্যবাদ। ওকে, এটা নিয়ে আমরা আলাপ করব। আমি যাচ্ছিলাম, একজন কলা খুব সুন্দর করে বলছেন যে আপনারা তো গড়তে থাকা উচিত, ওনার কথা আপনারা কেন কথা বলছেন, নাকি আপনারা ফাঁক দিয়ে বেঁচে যাচ্ছেন? না, এখানে ফাঁক দিয়ে বেঁচে যাওয়ার কিছু নাই। আমরা তো জনগণের মুখোমুখি ছিলাম, তখনও আমরা কখনো দেশের বাইরে যাই নাই, সেসব যারা ছিলেন। এখন তো এটা এই চ্যালেঞ্জটা নিতে পারে, আওয়ামী লীগের মধ্যে যেতে পারে, পার্থক্যটা এখানে। তারপরে এখন যখন শেখ হাসিনার পতন হলো, আমাদের নেতা ঘরেই ছিলেন, বড় বড় বিবৃতি ওই সময় দিচ্ছেন, আগের দিন পরের দিন, এবং পার্লামেন্টে ওই প্রথম যতগুলো মিটিং হয়েছে, সরকার কিভাবে জায়েজ হইতে পারে, কিভাবে এই যে ডক্টর ইউনূসের সরকার কিভাবে জায়েজ হবে, সেটার জন্য জাতীয় পার্টির প্রয়োজন ছিল। টাকা হয়েছে, উনি গেছেন 2বার না 3বার। তারপরে ধরেন সরকার বসে গেছে, বসার পরে বলতেছে আপনারা দূরে থাকেন। কেন হঠাৎ করে জাতীয় পার্টি কেন দূরে থাকতে বললো? ওনারা বলছে এটা ভালো হয়েছে, জাতীয় পার্টির প্রতি রহমত হয়েছে। নাহলে এই যে সমন্বয়ের এত কিছু হচ্ছে, এগুলো আর জাতীয় পার্টি এত ঝামেলায় জড়াইতে চায় না, বুঝতে পারছেন? রাজনীতি জাতীয় পার্টির বিচার হওয়া উচিত কিনা, কি দিয়ে বিচার করবে? স্বৈরশাসক হিসেবে স্বৈরশাসক বলে ডেফিনিশন কি, কোথায় আইন, কোথায় আর কিছু কি? বাংলাদেশের যতজন সরকার প্রধান ছিল এই পর্যন্ত, আপনি যদি হাসিনাকে যদি এরশাদ না দিত, তাহলে পার্লামেন্টে তো হয় না। না, এর সাথে জেল হয়েছে ভাই, এটা তো আলাদা হিসাব। আমাকে উত্তর দেন, যদি মানে বিএনপি বয়কট করছে, জামাত বয়কট করছে, আদার্স পলিটিক্যাল পার্টি বয়কট করছে, অনলি জাতীয় পার্টি তাদের মানে কি গৃহপালিত সংগঠন হিসেবে ছিল। আমি বলি এটা আপনার নেতৃত্ব পাস করতে পারবে না, মানে এটা বলা ঠিক না।
আপনি কি মনে আপনি 2007 এর পরে বিএনপি এমন নিচে গেছিল যে ওই নির্বাচনের মাঠে যেয়ে দাঁড়াইবো আজকে যেটা আওয়ামী লীগের অবস্থা 2014 তে যদি ওনারা না যাইতো তাহলে শেখ হাসিনা হইতো না এত 15টা বছর মানুষ বুক করতো যে 2014 তে যদি আপনারা ইলেকশনে না যেতেন আমরা তো বয়কট করছি আমরা যাই নাই আমাদের সাথে 20 দলে যায় যাদের পার্টি যদি না যাইতো তাহলে শেখ হাসিনা সাহস করতেন আপনাদের কথা না আমাদের কথা না আপনাদের পলিসি অনুযায়ী কারণ আমরা শেখ হাসিনা সহযোগিতা না করতেন না সেটা আপনাদের স্বার্থে দেখছেন বিরোধী দলে যাওয়ার একটা সুযোগ আসছে দেশের চাইতে দেশপ্রেমিক না সংবিধান পাল্টাইয়া ওই তত্ত্বাবধায়ক পাল্টাইয়া দুইবার থেকে দিতেছিলেন 3 মাসের না দেশপ্রেমিক এটা প্রমাণ হয় না সবাই দেশপ্রেমিক হলো কেউই না তার মানে জাতীয় পার্টির বিচার হওয়া উচিত না কি জন্য বিচার হবে ওইটা 2014 সালে নির্বাচন হইছে ইয়েস আওয়ামী লীগ ওটা ফেয়ারলি করতে পারে না বিএনপি জয়েন করে ওটা বিএনপির মর্জি 1400 জনকে হত্যা করার অ্যাসিস্ট্যান্ট হিসেবে জাতীয় পার্টি বিচার হওয়া যেতে পারে কেউ যাচ্ছে না আমরা কেন যাব উল্টো করছে বাইদের টাইম শেখ হাসিনা উনি উনার সরকার সুযোগ নিয়েছেন মানে উল্টো করে আবার কিভাবে যায় শেখ হাসিনা সরকার করছে ভাই ওটা তো টেকনিক্যাল ইস্যু তো গেছে কেন তার মানে যেমনি নাচাও তেমনি নাচি জাতীয় পার্টি হচ্ছে কি জানেন নেই মানে অর্থাৎ মানে ওই যে আমরা বলি না যে কেমিস্ট্রি পাঠায় কি হিরো আর গ্রাফাইট যে পাত্রে যায় সেই পাত্রে আকার ধারণ করে নাকি মানে আপনারা যেমনি নাচাও তেমনি নাচে ওই সবাই ওই রকম সেই পাত্রে এখন যে জামাত গেছেন না ডক্টর ইউনূসের সাথে এখন কোন পাত্রে আছে জামাতের কথা বলতে বিএনপি এটা কেমন এখন একটা জামাতকে আপনারা গৃহপালিত ছিলেন শুনেন এগুলো এটা কি সত্যি আপনারা গৃহপালিত ছিলেন গৃহপালিত কি এগুলা কি রাজনীতি কোন গৃহপালিত রাজনীতি হচ্ছে বিরোধী দল সরকারি দল কিন্তু দর্শকের শ্রোতা খুব সুন্দর গভীর একটা পর্যবেক্ষণ দিচ্ছে যে জাতীয় পার্টি কি আসলে কি তাহলে বাইসে গেল মানে দর্শক কনফার্ম যে জাতীয় পার্টি শাস্তি হওয়া উচিত ছিল এবং সেটা বুঝার পর আমাদেরকে আবার অন টেলিভিশন ওয়ান এয়ারে বলছে আপনারা সতর্ক হয়ে যান কিন্তু বাইসে যাইতেছে উনি কোন দলের ওটা আমরা বুঝছি উনার চার বড় বড় সতর্ক আমি আসছি কলার সাথে কথা দিন শেষে আপনাকে স্বীকার করতে হবে যে আপনারা যে আওয়ামী লীগের ফেসিস্টের কোলাবোরেটর ছিলেন আপনাদের সহযোগিতা ধ্বংস হয়েছে সেটা ঠিক আছে পাকিস্তানি পাখারাদারকে যারা সহযোগিতা করছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ওয়ালাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন? আসসালামু আলাইকুম ফারুক ভাই। জি ভাই। আপনার প্যানেলটা তো খুব সুন্দর আজকে সাজাইছেন। জি। জাতীয় পার্টি এক সাইডে, জামাত এক সাইডে আর বিএনপি এক সাইডে। জি। তো এই কয়েকজন কলার কল করছিল যে জাতীয় পার্টি কি এই আওয়ামী লীগের সহযোগী। আর ওই ভাইকে এখানে দেখে খুব আমার একটু খারাপ লাগতেছে। ও এতিমের মতো এই জাতীয় পার্টির ভাইটা এখানে বসে রয়েছে। আচ্ছা ওই দিন জামাতের ভাই ওরাও তো এই 71-এ এই যুদ্ধ অপরাধী সহযোগিতা করছিল ওরা। তো ওরা যখন গণতান্ত্রিক অধিকারে তারা এখানে আসতে পারে, জামাত যখন আসছে তো জাতীয় পার্টিও আসতে পারে। জামাতের বিচার হয়েছে, কয়েকজনের ফাঁসি হয়েছে। খালি বলতেছে যে তারা তাদের ওই লোকজনকে বহিষ্কার করছে, এই করছে সেই করছে। ওরা তো বহিষ্কার করে কিন্তু আবার তো ওরা ফিরিয়ে নিয়ে আসে। আমার সিলেটেই কয়েকজন এই কাউন্সিলরকে ওরা বহিষ্কার করছে, আবার ওরা নতুন ভাবে ওদেরকে নিয়ে আসতেছে। আর ওই দিন উনি বলেন দেন এই প্রবাসীদের ভোটার অধিকারের দেন এই কি পাপিয়ানা কে বলছে, ওইটা তো 1 মাস হয়ে গেছে, এখনো তারা কোনো একটা বিবৃতি দেয় না, একটা স্টেটমেন্টও দেয় নাই। জি উনি বলতেছে দিবে। জি আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জামাতের ভাই নোট করছেন যে 71 আপনারা যে কথাটি উনি বলছেন যে যুদ্ধর মানে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছেন, তাহলে এখন যদি জাতীয় পার্টি বলে অপরাধ কি, তাই না? অপরাধ কি? আমি জামাতের বিচার হয়েছে, কয়েকজনের ফাঁসি হয়েছে, জাতীয় পার্টির ফাঁসি হয়নি। আচ্ছা ধন্যবাদ। আমি যাচ্ছি। কলার আসসালামু আলাইকুম। পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। প্লিজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আজকে দেখলেন তো ওনারা। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন।
ভাই আমার প্রশ্ন ছিল ভাই ওই যে পাপিয়া মটকি বলছে যে প্রবাসীদের অধিকার আমি আপনাকে উদ্যোগ করতে আমি বডি শেমিং করতে না করছি, আপনি সুন্দর করে সরি বলেন, সরি বলে প্রশ্ন করেন। আচ্ছা সরি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা জি পাপি আপা কি বলছেন? পাপি আফা, জি জি পাপি আফা যে প্রবাসীদের, আমি এখন প্রবাসী ফ্রান্স থাকি, পাপি আফা যে প্রশ্নটা করলেন যে প্রবাসীদের কোনো অধিকার নাই কিছু নাই, তাহলে কি তাদের নেতা যে তারেক রহমান ওও তো একজন প্রবাসী, তাহলে ওরও তো কিছু নাই? আচ্ছা এটা মধুর সাহেব অ্যান্সার দিবেন। না আমাদের আপনি এখন না, এখন আপনি একটু নোট করবেন। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে অ্যাজ এ ভাই হিসেবে যে কাউকে পার্সোনালি অ্যাটাক করবেন না। পাপি আপা যে কথাটি বলছেন সেটি মধুর সাহেব অ্যান্সার করেছেন এবং আমি বিশ্বাস করি বিএনপির হাইকমান্ড এটা নিয়ে অনেক অ্যাক্টিভলি রোল প্লে করবেন। আর বিএনপির যিনি সিনিয়র ভাইস চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব, তার যতগুলো স্ট্র্যাটেজি আছে দেশকে নিয়ে, তার অন্যতম একটা স্ট্র্যাটেজি হচ্ছে প্রবাসী, যে কারণে উনি প্রবাসে থাকেন, প্রবাসী নির্যাতিত জীবনযাপন করছেন অনেক বছর ধরে। এবং আমি ওনার স্টেটমেন্টে, ওনার বক্তৃতায় শুনেছি প্রবাসীদের ভোটের অধিকার কথা। এবং সবচেয়ে বড় কথা, পাপিয়া ম্যাডাম উনি গত 16 বছর কোথায় ছিলেন আমি নিজেও দেখি নাই, টু বি অনেস্ট। মেবি গোপনে গোপনে হয়তো আওয়ামী লীগের সাথে মিটিংও করতে পারেন, জানি না, যাই হোক। বাট উনি বলে ফেলছেন যে প্রবাসীদের কী দরকার, এখন তো আমরা ক্ষমতা চলে আসছি। নো, আপনি ক্ষমতায় আসেন নাই, দিস ইজ টোটালি রং, আপনি ক্ষমতায় আসেন নাই। যাই হোক, আমরা ওনার কথাটাকে নিচ্ছি না এই জন্য যে যেহেতু বিএনপির যিনি মেইন জনাব তারেক রহমান সাহেব, উনি ক্লিয়ারলি বলেছেন প্রবাসীদের ভোটের অধিকারের কথা, এবং উনি এটা নিয়ে বর্তমান সরকারকেও বলছেন, ওনারা ক্ষমতায় গেলেও কাজ করবেন। তারপরেও পাপিয়া ম্যাডামের কথার উত্তরটা আমরা চাই। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ফারুক ভাই? আলহামদুলিল্লাহ। আপনাকে অত্যন্ত সুন্দর লাগতেছে ফারুক ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ ফারুক ভাই, আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি ফারুক ভাই, জাতীয় পার্টির ভাইকে এখানে কুণ্ঠাসা করে ফেলা হচ্ছে। ওনার ফেভার আমি একটা কথা বলতেছি প্রথমে। বলেন। এটা কোনো রাজনৈতিক আলোচনা নয়, আমি বলি ফারুক ভাই, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি। আমরা যখন সিলেট থেকে চিটাগাং যাইতাম তখন একটা ট্রেন ছিল রাত্রে, অনেক কষ্ট হইতো। যখন এরশাদ সাহেব ইন্টারসিটি দিলেন তখন খুবই আরামে, আমি জানি না এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়জন ছাত্র আছেন সিলেট থেকে তখন যেতে, আমি একজন ছিলাম। রাত্রের টিকিট পেতাম না, আমরা যেহেতু আইডি ছিল, টিটি আসতো, আমরা ফার্স্ট ক্লাসে বসতাম, তারপরে বসতে পারতাম না, যেহেতু আমরা ছাত্র, মুরব্বী দেখলে আমরা ছাত্র হতো। এরশাদ সাহেবের এই ইন্টারসিটির কারণে আমরা চমৎকার ভাবে সিলেট থেকে চিটাগাং পড়ালেখা করতে পারছি। এই জন্য আমি, এটা রাজনীতিক না, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনি আসেন, আপনার যে আজকের বিষয়বস্তু জুলাই সনদ, ওইটা খুব, আমি জানি না ফারুক ভাই, এখানে দুজন ব্যারিস্টার আছেন, ওনারা কিন্তু আপডেট দিচ্ছেন না আমাদের কাছে। আপনি বলেন, আমরা জানি 3 আগস্ট শহীদ মিনারে একটা মিছিল ডাকছে এনসিপি এবং ছাত্র দল, এটা আজকের লেটেস্ট আপডেট দিচ্ছে। আমি আপনাকে একটু বলি, আমাকে একটু সময় দিবেন। আমি ধরি রাজনীতিকে 3টা পার্ট ধরতেছি ফারুক ভাই। প্রথম ধরেন বড় ভাই, আমি ধরি বিএনপি, বড় ভাই চাচ্ছে নির্বাচন, অর্থাৎ আমার এখানে যে ব্যারিস্টার ভাই আছেন উনি চাচ্ছেন নির্বাচন। দ্বিতীয় ভাই হচ্ছেন আমার এখানে জামাত ভাই, জামাত ভাই চাচ্ছেন কি, উনারা চাচ্ছেন পিয়ার পদ্ধতি। আর আজকে আমার আরেকটা পার্টি এখনো যারা নিবন্ধন পায় নাই, বা যেহেতু সরকার ওদের গুছিয়ে রাখতেছে, এনসিপি ভাই, উনারা কি চাচ্ছেন ফারুক ভাই? উনারা চাচ্ছেন গণপরিষদ নির্বাচন, উনারা চাচ্ছেন রিপাবলিক। মানে কি? মানে হচ্ছে ভারতের সংবিধান ছুড়ে ফেলো। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, যদি সংবিধানই না থাকে ফারুক ভাই, আপনি নির্বাচনে যাবেন কিভাবে? এখন দেশের যে অবস্থা ফারুক ভাই, আমি সত্যি সংগীত, আমি কোনো রাজনৈতিক পার্টি করি না, আপনি নিজে জানেন। আমরা চাই বাংলাদেশ ভালো থাকে। আজকে যেভাবে দেখলাম ফারুক ভাই বাংলাদেশের অবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে মাটি ঘুরে বেড়াচ্ছে কিন্তু কিছুই করতে পারতেছে না। দেখলেন আপনি 5 জন চাঁদাবাজ ধরা পড়লো, যারা ছাত্র নামের কলঙ্ক। আমি বলবো, আমি কাউকে এখানে ইয়ে করতেছি না, ব্লেম করতেছি না, আমি সত্য যেটা ওইটা বলতেছি। একজন রিয়াজ, এই ছেলেটা করণীয় আমাদের সম্মিলিত ভাবে আসতে হবে। আমাদের এই সময়টা হচ্ছে অত্যন্ত দুর্যোগপূর্ণ সময়। এখন যদি আমরা ইউনাইটেড না হই ফারুক ভাই, আমরা জীবনে কিছু করতে পারবো না ফারুক ভাই। জি, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি 4 জন অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ছোট্ট একটা ব্রেকে যাব। কলার যারা লাইনে বসে আছেন আপনাদের সাথে কথা বলবো, কারণ জাতীয় পার্টির ভাই কণ্ঠাসা হয়ে গেছেন, কলার বলছেন, তাই আমি একটু ব্রেকে যাই। ব্রেক থেকে এসে আবার আমরা কথা বলবো আজকের বিষয় নিয়ে। স্পেশালি আমরা যে কথাটি লাস্ট ডায়লগ আসছে, উই নিড ইউনিটি, আমাদের ঐক্য প্রয়োজন দেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। আমরা কথা বলছিলাম এই বিষয়ে, আরও কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ।